লাস্ট এপিসোডে আমরা লিবের পাস্ট দেখেছিলাম, আর এরই সাথে সেখানে আমরা আস্থা আর লিবের মধ্যে একটা ফাইট দেখেছিলাম, যেখানে আস্থা লিবেকে হারিয়ে দেয়। আর এরই সাথে সে সেখানে তাদের মধ্যে ফ্রেন্ডলি বাইন্ডিং রিচুয়াল কমপ্লিট করে। আর সব শেষে আমরা দেখেছিলাম ক্লোয়ার কিংডমের যত ওয়ারিয়ার আছে আর হার্ট কিংডমের যত ওয়ারিয়ার আছে, তারা সবাই দুদিন পর স্পিরিট কিংডমের উপর অ্যাটাক করার জন্য নিজেকে তৈরির কাজে লেগে পড়ে। আর এখন থেকে যেই এপিসোডটা শুরু করতে চলেছি সেটা মাঙ্গা দিয়ে শুরু হবে, আর এটা আমার প্রথমবার, তাই যদি কোনো প্রবলেম থাকে তাহলে নিশ্চয়ই জানাবেন। আমি যতটুকু সম্ভব সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা ন্যাচকে দেখতে পাই। সে সেখানে তার গ্রিমোর বের করে একটা স্পেল কাস্ট করে, ডেভিল ইউনিয়ন মুড ক্যানন্স। আর এরই সাথে সে আস্থাকে বলে, আস্থা, যদি তুমি স্ট্রং হতে চাও তাহলে এখানে শুধু একটাই রাস্তা আছে, এখানে তোমায় তোমার ডেভিলের সাথে মার্জ হয়ে যেতে হবে। আর এরই সাথে তার ভেতর যত এন্টি ম্যাজিক পাওয়ার আছে তোমাকে সব বের করতে হবে। এটা বলার সাথে সাথেই আস্থার পায়ের নিচে একটা ব্ল্যাক হোল ক্রিয়েট হয়ে যায়। আর এরই সাথে সেই ব্ল্যাক হোল থেকে অনেকগুলো হাত বের হয়ে আস্থা আর লিবেকে ক্যাপচার করতে শুরু করে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই তাদের পুরো বডি সেই হাতের ধারায় কাভার হয়ে যায়। কিন্তু তখনই আস্থা তার ব্ল্যাক ফর্ম অ্যাক্টিভেট করে সেই হাতগুলো কেটে বের হয়ে আসে। আর এরই সাথে সে অনেক বেশি শক হয়ে এদিক ওদিক খুঁজতে শুরু করে দেয় আর বলে, লিবে কোথায় গেল? তখনই আস্থা একটা আওয়াজ শুনতে পায়, আর যখনই সে তার কাঁধের দিকে তাকায় তখনই সে দেখতে পায় লিবে তার কাঁধে বসে আছে। তখন লিবে বলে, আমার মনে হয় আমি যখন তোমাকে আমার পাওয়ার দেই তখন আমার সাইজ অনেক বেশি ছোট হয়ে যায়। তখনই ন্যাচ বলে, ডেভিল বাইন্ডিং কন্ট্যাক্টের মধ্যে ইনিশিয়েটিভ পুরোপুরি অর্ডার যে দেয় তার কাছেই থাকে, অন্য ভাষায় হিউম্যানের কাছে থাকে। আর এরই জন্য আমি আমার ইউনিয়ন খুব সহজেই ইউজ করতে পারি, কিন্তু প্রেজেন্ট সিচুয়েশনে তোমার ইউনিয়ন তোমার কাছে নেই, এরই জন্য তোমার ভেতর ডেভিলের পাওয়ার অল্প অল্প করে আসছে। এটা শুনে আস্থা লিবের কাছে জিজ্ঞেস করে, তাহলে আমি তোমার ফুল পাওয়ার কি করে ইউজ করতে পারবো? তখন লিবে বলে, আমি জানি না, শুরুতে তো আমি ভেবেছিলাম তোমার বডির উপর পুরো কবজা করে এরপর তোমার বডির সাহায্যেই ফাইট করব, কিন্তু আমি বাহিরে এসে কখনোই ফাইট করিনি, এরই জন্য তোমার মতো একটা ছেলে আমাকে হারিয়ে দিয়েছে। তাদের এইসব কথা শুনে ন্যাচ বলে, আমার মনে হয় তোমরা ফাইট করতে করতেই এই জিনিসটা বুঝতে পারবে। এটা বলেই সে সেখানে একটা স্পেল কাস্ট করে আর বলে, ডেভিল ইউনিয়ন ইউজ করে আমি আমার সবগুলো ডেভিলের ক্যারেক্টারকেই আমার শ্যাডো ম্যাজিকের মধ্যে মার্চ করতে পারি। এটা বলার সাথে সাথেই সেখান থেকে অনেকগুলো শ্যাডো সোলজার বের হয়ে আসে। আর এই জিনিসটা দেখে আস্থা অনেক বেশি শক হয়ে যায়। তখনই আস্থার পেছন থেকেও একটা শ্যাডো বের হয়ে আসে আর তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু আস্থা তার সর্ডের সাহায্যে সেই অ্যাটাকটা ব্লক করে ফেলে। তখনই আরো কিছু শ্যাডো তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সে সেই অ্যাটাকগুলো ডজ করে ফেলে। তখনই উপর থেকেও আরো অনেকগুলো শ্যাডো তার উপর অ্যাটাক করে দেয়, তখন আস্থা সেই সবগুলো অ্যাটাকই ব্লক করে ফেলে। তখনই ন্যাচ বলে, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে হারাবে না ততক্ষণ পর্যন্ত এই শ্যাডোগুলো গায়েব হবে না। তখন আস্থা ভাবছিল তার 4টা ডেভিলের সাথে কন্ট্যাক্ট করা আছে, এর মানে সে প্রতিবারই মৃত্যুকে এত কাছ থেকে দেখেছে। তখনই ন্যাচ বলে, তুমি তোমার ডেভিলের সাথে সিমিলার কন্ট্যাক্ট বানিয়েছো, যার জন্য ডেভিল তোমার কোনো সার্ভেন্ট না, এরই জন্য তোমার তার 100% পাওয়ার ইউজ করাটা অনেক বেশি কঠিন হবে, কিন্তু এই রাস্তাটা তুমি নিজেই চুজ করেছো, তাই তুমি সেই পাওয়ার ইউজ করে আমাকে হারিয়ে দেখাও। এইসব শুনে আস্থা বলে, আমি আমার লিমিটকে সারপাস করব। তখনই পাশ থেকে তার উপর দুটো শ্যাডো অ্যাটাক করে দেয়। এটা দেখে আস্থা তাদের উপর ডিমন স্ল্যাশারের সাহায্যে অ্যাটাক করে আর বলে, তোমার নাম ডিমন স্ল্যাশার কাটানা, তাই চলো আরো বেশি স্ট্রং হয়ে ক্যাপ্টেন ইয়ামিকে বাঁচানোর জন্য যাই। আর এখানে আমরা আমাদের লিমিটকে সারপাস করি। আস্থার এরকম জোশ দেখে ন্যাচ বলে, আমি এই সেন্টেন্সকে অনেক বেশি হেট করি। তখনই সিন শিফট হয় আর আমরা ইয়োনোকে দেখতে পাই। সে সেখানে ট্রেনিং করছিল আর এরই সাথে সে বলে, তুমি এখনো বাইরে কেন আসছো না? তুমি অনেকক্ষণ যাবত লুকিয়ে লুকিয়ে আমার ট্রেনিং দেখছো। তখনই গাছের পেছন থেকে ল্যাংরেজ বের হয়ে আসে আর বলে, তুমি আগের মতোই অনেক খারাপ করছো, কিন্তু আমি তো এই সময় তোমার সাথে সেই ছোট স্পিরিটটাকে দেখতে পাচ্ছি না, যে সব সময় অনেক বেশি চেঁচামেচি করতো, আর এরই সাথে সে তো তোমার সাথে সব সময় থাকতো। তখন ইয়োনো বলে, সে এই সময় আমার গ্রিমোরের ভেতর ঘুমিয়ে আছে, কিন্তু এই সময় তুমি এখানে কি করছো? তখনই সিন শিফট হয় আর আমরা আস্থা আর লিবেকে দেখতে পাই। তারা অনেক বেশি ক্লান্ত আর ইনজার্ড হয়ে সেখানে পড়ে আছে। তখনই ন্যাচ বলে, তোমরা আবার হেরে গেছো। এটা শুনে আস্থা বলে, ওয়াইস ক্যাপ্টেন ন্যাচ,
এটা অনেক বেশি কঠিন। আর এরই সাথে সে ভাবছিল, আমি এই জিনিসটা বুঝতেই পারছি না যে আমরা এখানে কি করে জিততে পারবো। আর তিনি তো এখানে সিরিয়াসলি আমাদের সাথে ফাইটও করছে না। তাহলে এটাই ডেভিল ইউনিয়নের পাওয়ার। কিন্তু আমি বুঝতে পারছি না আমি কেন এরকমটা করতে পারছি না। আমি যখন আমার ব্ল্যাক ফর্মে থাকি তখন আমি ইনজার্ড হই, আর আমার সাথে লিবেও ইনজার্ড হয়। তখন আস্থা ধীরে ধীরে একটা বক্সের কাছে যায়, আর যখনই সে সেই বক্স খোলে তখনই সে দেখতে পায় সেই বক্সের ভেতর অনেকগুলো খাবার আছে। তখন আস্থা অনেক বেশি এনজয়ের সাথে সেই খাবারগুলো খেতে শুরু করে, কিন্তু সেই খাবার খেয়ে লিবের এক্সপ্রেশন একটুও চেঞ্জ হয় না। তখন আস্থা বলে, এই খাবার খেয়ে আমার বডির ইনজুরি হিল হয়ে যায়, আর এরই সাথে আমার স্ট্রেংথও ফিরে আসে। তুমি বলেছিলে এই খাবারগুলো স্পিরিট কিংডমের রেভলিউশনারি আর্মিরা এন ম্যাজিকের সাহায্যে তৈরি করেছে, তাই যখন আমার তাদের সাথে দেখা হবে তখন আমার তাদেরকে ধন্যবাদ জানাতে হবে। তখনই সে লিবেকে বলে, কিছু মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পর আমার একটা আইডিয়া এসেছে। এটা শুনে লিবে ভাবছিল, যখন সে এরকম করে তখন তার আইডিয়া 10% টাইম অনেক বেশি জিনিয়াস হয়। এর মানে 10% আইডিয়া তার অনেক বেশি অ্যামেজিং হয়। তখনই আস্থা লিবেকে তার কাঁধে উঠিয়ে নেয়, আর এরই সাথে সে অনেক জোরে বলে, কম্বাইন হয়ে যাও। এটা শুনে লিবে আবার ভাবছিল, এরপরেও 90% তো সে ইডিয়েট। এটা ভেবেই সে জোরে বলে, হ্যাঁ তুমি 90% ইডিয়েট। এটা শুনে আস্থা বলে, আমরা এদিক ওদিক ঘুরছি না। এভাবে যদি আমরা একে অপরের সাথে মিলে ফাইট করি তাহলে আমাদের মাইন্ড আর আমাদের হার্ট এক হয়ে যাবে। এটা শুনে লিবে বলে, যদি এরকমটাই হতো তাহলে আমরা আগে কোনো প্রবলেমেই পড়তাম না। তখন তারা এইসব বলতে বলতেই একে অপরের সাথে ঝগড়া শুরু করে দেয়, আর সেখানে ন্যাচ তাদেরকে এভাবে ঝগড়া করতে দেখছিল। আর এরই সাথে তার একটা পাস্টের কথা মনে পড়ে, আর এরই সাথে সে তাদের কাছে এসে বলে, এখন আমাদের বাকিদের সাথে মিলার সময় হয়ে গেছে, কারণ প্রথমেই 2 দিন শেষ হয়ে গেছে। এটা শুনে আস্থা শক হয়ে বলে, কি 2 দিন শেষ হয়ে গেছে? আমি তো সময়ের ওপর কোনো খেয়ালই করিনি। তখন ন্যাচ বলে, এখন আর আমি কিছুই করতে পারবো না। এটা বলেই সে সেখানে স্পেল পড়তে শুরু করে আর বলে, যদি তুমি করতে না পারো তাহলে এখানেই মরে যাও। এটা শুনে আস্থার পুরো সিস্টেমই হ্যাং হয়ে যায়। তখনই সে পড়ে মানা জোন ডার্ক প্রিজন হান্টিং গ্রাউন্ড। এটা দেখে আস্থা অনেক বেশি শক হয়ে যায়। তখনই তার ফেসে অনেক জোরে একটা পাঞ্চ এসে পড়ে, যার জন্য আস্থা উড়ে অনেক দূরে এসে পড়ে। কিন্তু সে নিজেকে কোনোভাবে ব্যালেন্স করে ফেলে আর বলে, আমি বুঝতে পারছি না এটা আসলে কি, কারণ আমি এখানে তার কি সেন্স করতে পারছি না। তখনই ন্যাচ বলে, তোমার কাছে পোটেনশিয়াল ছিল, কিন্তু এরপরও দেখো এটা কত লজ্জাজনক। এটা বলেই সে আস্থার উপর অনবরত অ্যাটাক করতে শুরু করে দেয়। তখন সেখানে আস্থা ভাবছিল, ডেথ ডার্কনেস আমার কাছে আসছে, কিন্তু এরপরও আমি কিছুই ফিল করতে পারছি না। নিশ্চয়ই এটা ট্রু এরার, কিন্তু না, আমি এখানে মরতে পারবো না। তখনই আমরা ন্যাচকে দেখতে পাই, সে অনেক বেশি শক হয়ে আছে, আর এরই সাথে আমরা সেই ডার্কনেসের মধ্যে একটা চোখ দেখতে পাই। তখনই সিন স্পিরিট কিংডমে শিফট হয়, আর এরই সাথে আমরা সেই প্যালেসের ভেতর জেননকে দেখতে পাই। সে বলছে, আমার মনে হয় আমার ভাই ঠিক হয়ে যাবে। তখনই আমরা সেখানে মরেসকেও দেখতে পাই। তখন সে বলে, আমি ডায়মন্ড কিংডমের সব সার্সারি রিসার্চের ইনস্ট্রাক্টর ছিলাম, টেনশন করার কোনো দরকার নেই, কারণ আমি তাকে ঠিক করে ফেলবো। শুধু ঠিকই না, তাকে আমি আগের থেকেও বেশি স্ট্রং করে তুলবো। তখনই আমরা সেই ক্যাপসুলের ভেতর ডান্টেকে দেখতে পাই। সে হাসতে হাসতে বলছিল, আমি এখন আর অপেক্ষা করতে পারছি না, আমি আবার সেই ছেলের সাথে ফাইট করতে চাই। তখনই আমরা দেখতে পাই সেই টিউব পুরোপুরি আইস দিয়ে ভরে গেছে। এটা দেখে লুটাস বলে, সত্যি এটা অনেক খারাপ ছিল। তখনই আমরা ডান্টের ব্যাডেস্ট লুক দেখতে পাই, আর এরই সাথে সিন শিফট হয়, আর আমরা তাদের দুজনকে দেখতে পাই, আর তারা সেখানে ক্যাপচার হয়ে আছে। আর সেখানে আস্থার বডি থেকে অনেক বেশি অ্যান্টি ম্যাজিক রিলিজ হচ্ছে। তখনই আস্থা ন্যাচের দিকে একটা স্ল্যাশ করে, আর আমরা দেখতে পাই সেই স্ল্যাশ ন্যাচের একটু পাশেই এসে পড়েছে, আর এরই সাথে তার ম্যাজিকও সেখান থেকে কেটে গেছে। তখন ন্যাচ ভাবছিল, সে ইচ্ছে করেই সরাসরি আমার বডিতে হিট করেনি, আর এরই সাথে আমার ইউনিয়নও ব্রেক হয়ে গেছে। তার অ্যাটাক তো এখানে আমার বডিতে টাচও করেনি। আমি জানতাম অ্যান্টি ম্যাজিক অনেক বেশি পাওয়ারফুল। সে যদি তার ফুল পাওয়ার ইউজ করে আমার সাথে ফাইট করে তাহলে আমি তার সাথে কখনোই জিততে পারবো না। তখন আমরা তার ফেসে সরাসরি ভয় দেখতে পারি। তখনই আস্থা বলে, তাহলে চলো যাওয়া যাক। এটা শুনে ন্যাচ বলে, না। তার এরকম অ্যান্সার শুনে তারা দুজনই অনেক বেশি শক হয়ে যায়। তখন ন্যাচ বলে, হ্যাঁ, যদিও তোমরা এই জিনিসটা অনেক অল্প সময়ের জন্য ইউজ করতে পেরেছিলে, কিন্তু এখনো তোমরা এই জিনিসটা ভালো করে শিখতে পারোনি। তোমরা শুধু ততটুকুই জানো যতটুকু আমি জানি।
এইসব শুনে লিবে ভাবছিল, হ্যাঁ সে ঠিক বলেছে, কিন্তু আমরা অনেক দূরে চলে এসেছি। তখন ন্যাচ বলে, এই অবস্থায় যদি তোমরা সেখানে যাও তাহলে যাওয়ার সাথে সাথেই মরে যাবে। আমি আমার শ্যাডো ম্যাজিকের সাহায্যে ব্ল্যাক বুলসের মেম্বারদের উপর সব সময় নজর রাখতাম। তখন আমি জানতে পেরেছিলাম তোমার জন্ম ম্যাজিক ছাড়াই হয়েছিল, আর এরপর তোমাকে একটা ডেভিল পজেস করে ফেলেছে। কিন্তু এরপরও তুমি সব সময় সঠিক ছিলে, তাই আমি আমার কিমোডেলো ডেভিলকে এখানেই ছেড়ে যাচ্ছি। এটা শুনে কিমোডেলো অনেক বেশি শক হয়ে যায়। তখন সেখান থেকে ন্যাচ যেতে যেতে বলে, আমাদের সেখানে পৌঁছানোর আগ পর্যন্ত যত ভালো করতে পারো তত ভালো করো, আর নিজের অ্যাবিলিটিকে পলিশ করো, আর এরপর আমাদের সাথে এসে জয়েন হয়ে যাও। তখন সেখানে তার কিমোডেলো ডেভিল অনেক বেশি রেগে বলে, ন্যাচ একটা ডেভিল। তখনই সিন ক্লোয়ার কিংডমে শিফট হয়, আর এরই সাথে আমরা ক্লোয়ার কিংডমের সবগুলো ম্যাজিক নাইটদেরকে দেখতে পাই। তখন তারা সবাই একসাথে বলে, অল রাইট লেটস গো। এই এপিসোডের শুরুতে আমরা ন্যাচকে দেখতে পাই, সে বলছে, তাহলে সবাই এখানে পৌঁছে গেছো। তখনই তাকে ক্যাপ্টেন ভার্মিলিয়ান জিজ্ঞেস করে আস্থা কোথায় আছে। তখন ন্যাচ বলে সময় মতো সেও সেখানে পৌঁছে যাবে। এটা শুনে ক্যাপ্টেন জ্যাক হাসতে হাসতে বলে, কেউ প্রথমে তার উপর বিশ্বাস করছিল না। তখনই কেউ একজন বলে আস্থা এখানে আসবে না। আর এরই সাথে আমরা সেখানে স্যালিকে দেখতে পাই, সে বলছিল, ঠিক আছে, এটা সেই ম্যাজিক আইটেমগুলোর জন্যই অনেক বড় একটা টেস্ট হবে, যেই আইটেমগুলো আমি তৈরি করেছি। আর আজ তার চুলের উপর রিসার্চ করার পর আমি অনেক ইন্টারেস্টিং কিছু জানতে পেরেছি। তখনই ক্যাপ্টেন নজেল জিজ্ঞেস করে, আমি শুনেছি এই ম্যাজিক ফ্ল্যাগের যেই ক্লোথগুলো আছে সেগুলো স্যালি তৈরি করেছে। এটা শুনে ম্যাক্সআপ বলে, স্যালি একটু অদ্ভুত, কিন্তু যদি ম্যাজিক্যাল আইটেমের দিক দিয়ে ধরা যায় তাহলে তার সাথে কেউ মোকাবেলাই করতে পারবে না। তখনই আমরা দেখতে পাই কেউ একজন কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল, আর এরই সাথে আমরা জানতে পারি সে স্যাকে। সে সেখানে ভাবছিল সেই ফালতু কিং আমাকে এই ডেঞ্জারাস মিশনে এই ডেঞ্জারাস পার্সনদের সাথে পাঠাচ্ছে, আর লাস্ট 6 মাস তো আমি শুধু মজাই করেছি। সেই সময় কেউ আমাকে এই কথাটা বলেনি যে আমাকে সেই হ্যাভেন থেকে উঠিয়ে এই হেলের মধ্যে পাঠানো হবে। তখনই সেখানে ক্যাপ্টেন জ্যাক চলে আসে আর বলে, আমি জানি না তুমি এখানে কেন আছো, কিন্তু তুমি যেহেতু এই সময় এখানে আছো তাই এই মিশনটাকেও সিরিয়াসলি নাও। তখনই সেখানে ন্যাচ এসে তার কাঁধে হাত দিয়ে বলে, আমি জানি তোমার কাছে কোনো স্কিল নেই, আর এরই সাথে তাকে ভয় দেখিয়ে বলে, যদি তাদের লাইফ অনেক বেশি ডেঞ্জারে চলে আসে তাহলে তুমি সেখানে নিজের স্যাক্রিফাইস দিয়ে দিও, এটা সেখানে অনেক কাজে আসবে। তখনই ক্যাপ্টেন নজেল বলে, আমি জানি আস্থার সময় মতো চলে আসবে। এটা শুনে ইউনো বলে, না, আস্থার সেখানে আসার আগেই আমি তাদের সবাইকে শেষ করে দেব। আর এটা শুনে ক্যাপ্টেন জ্যাক বলে, না তুমি না, আমি তাদের সবাইকে আমার হাত দিয়ে শেষ করব। তখনই ক্যাপ্টেন নজেল বলে, না এই কাজটা তুমিও করবে না। আর এরই সাথে সেখানে ন্যাচ তার স্পেল শ্যাডো করিডর ইউজ করে, যার জন্য সেখানে একটা গেট অ্যাপিয়ার হয়ে যায়। তখন ক্যাপ্টেন নজেল তার কথা কন্টিনিউ করে বলে, এই কাজটা আমরা সবাই করব। তখনই সিন শিফট হয় আর আমরা স্পেড কিংডম দেখতে পাই। আর এরই সাথে সেখানের এক ল্যাবের মধ্যে আমরা মরিসকে দেখতে পাই, সে তার কম্পিউটার দেখে বলে তারা চলে এসেছে। আর এরই সাথে তারা রেজিস্ট্যান্স করছে, এর মানে তারা কোনো কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করছে। আর সেখানে আমরা অনেকগুলো পার্সনকে দেখতে পাই। তখনই তাদের লিডার বলে, আমাদের কথা কান খুলে শোনো ডার্ক ট্রাইড, 17 বছর আগে তোমরা আমাদের কিং আর এই কিংডমের অনেকগুলো মানুষকে মেরে ফেলেছিলে, আর এরপর থেকেই তোমরা এই কিংডমের মানুষদেরকে অনেক খারাপভাবে ইউজ করছো। আমরা তোমাদেরকে এই কাজের জন্য কখনোই ক্ষমা করব না। তখনই তার সাথীরা বলে, আমরা জানি আমরা মৃত্যুর আগ পর্যন্ত যদি ফাইট করি এরপরও আমরা তোমাদের সাথে জিততে পারবো না। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ক্লোয়ার কিংডমের ম্যাজিক নাইটস স্পেড কিংডমের মধ্যে চলে এসেছে। তখনই ন্যাচ বলে, তোমরা সবাই আমার প্ল্যান ফলো করো। তখনই সিন শিফট হয় আর আমরা বাহিরের সিন দেখতে পাই, সেখানের মাটি অনেক জোরে জোরে কাঁপছিল। তখনই সেই মাটি ভেঙে অনেক বড় 3 আই ডিমন বের হয়ে আসে, আর সেই ডিমনকে দেখে তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই তাদের লিডার বলে, 3 আই লেজেন্ডারি এনশিয়েন্ট ডিমন, সে এখানে কি করছে? তখনই জ্যানন বলে, বড় পাওয়ারের সামনে ইমোশন আর রিভেঞ্জের কোনো মানেই নেই। দেখো কিছু ইঁদুর তো ক্যাসেলের ভেতরে চলে এসেছে, আর এই ক্যাসেল টাউনের প্রবলেম হ্যান্ডেল করার জন্য আমি এই ডিমনকেই ব্যবহার করার প্ল্যান করছি। তাহলে চলো আমরা এখন ট্রি অফ ক্যালিপথের রিচুয়াল কমপ্লিট করার কাজে লেগে পড়ি। তখনই সিন শিফট হয় আর আমরা ন্যাচ ক্যাপ্টেন ভার্মিলিয়ান আর ক্যাপ্টেন নজেলকে দেখতে পাই। সেখানে ক্যাপ্টেন ভার্মিলিয়ান জিজ্ঞেস করে, হেই, বাহিরের সব কিছু কি ঠিক আছে? আমি বাহির থেকে অনেক আওয়াজ শুনতে পাচ্ছি।
এটা শুনে ন্যাচ হাসতে হাসতে বলে, বাহিরের সবকিছু ঠিক আছে, তাদেরকে নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। তখনই আমরা বাহিরের সিন দেখতে পাই, যেখানে কেউ ফায়ার পাওয়ার ইউজ করে সেই ডেভিলের দিকে এগোচ্ছে, আর এরই সাথে সে সেই ডেভিলের মুখে অনেক জোরে একটা পাঞ্চ করে। তখনই আমরা সেখানে ক্যাপ্টেন মারিওলোনাকে দেখতে পাই। তিনি বলে, আমি মারিওলোনা, ক্লোয়ার কিংডমের রয়্যাল প্রিন্সেস, তোমাদেরকে এখানে সাহায্য করার জন্য চলে এসেছি। আর অন্যদিকে ন্যাচ বলে, এটাকে রিচুয়াল অফ অ্যাডভেন্ট বলা হয়, আর এই রিচুয়াল একটা লার্জ ম্যাজিক সার্কেল দ্বারা অপারেট করা হয়। আর এই রিচুয়ালের মধ্যে 4টা কাজ হয়। এই রিচুয়ালের মিডলে কিউলিপথ অফ অ্যাডভেন্টদেরকে রাখা হয়, আর সেই সার্কেলের 3 পাশে ডার্ক টাইডের মেম্বারদেরকে দাঁড়াতে হবে। তাই আমি প্ল্যান করছি এই রিচুয়াল বন্ধ করার জন্য প্রথমে তাদের 3 জনকে হারানোর, আর এভাবেই আমরা ট্রি অফ কেলিপথের ডোর ওপেন হওয়ার কাজে বাধা দিতে পারবো। কিন্তু আমি এখনো শিওর না যে যদি আমরা এরকমটা করি তাহলে সেই গেট সত্যিই কি বন্ধ হবে কি হবে না। কিন্তু আমরা অ্যান্টি ম্যাজিকের সাহায্যে ট্রি অফ ক্যালিপথকে ডিস্ট্রয় করতে পারবো। আর আমরা যদি ফোর্সফুলি সেই গেট ডিস্ট্রয় করতে চাই তাহলে এতে ইয়ামি আর উইলিয়ামেরও মৃত্যু হতে পারে। আর এরকমটা হলে তোমরা আমাকে কখনোই ক্ষমা করবে না। আর এই ম্যাজিক সার্কেলের আউটার সেন্টার 3 জায়গায় অবস্থিত, তাই আমরা 3 ভাগে তাদের উপর অ্যাটাক করব। আর প্রথমে তাদেরকেই ডিস্ট্রয় করব। যদি এই সময়ের মধ্যে বাহির থেকে কেউ ডিস্টার্ব করার জন্য চলে আসে তাহলে সেখানে বেশি হলে তোমাদের কিছু ডার্ক ডিসাইপেলের মোকাবেলা করতে হবে। আর যখন তোমরা এরকম করবে তখন সেখানে কাউকে শিল্ড হিসেবে কাজ করতে হবে, আর যত বেশি সম্ভব তাদের উপর অ্যাটাক করতে হবে। তখনই আমরা আবার বাইরের সিন দেখতে পাই, যেখানে সেই ডিমনের ফেসে এখনো আগুন লেগে আছে, কিন্তু ধীরে ধীরে সেই আগুন নিভে যাচ্ছে। এই জিনিসটা দেখে সেখানের মানুষরা বলছিল, এটাও কোনো কাজে আসেনি, আমরা এরকম কোনো মনস্টারকে কখনোই হারাতে পারবো না, এটা ইম্পসিবল। তখন সেখানে ক্যাপ্টেন মারিওলোনা হাসতে হাসতে বলে, তাহলে এরকমও কিছু জিনিস আছে যার উপর আমার ম্যাজিক কাজ করে না। সত্যি তোমার সাথে ফাইট করতে তো অনেক মজা হবে। তখনই তিনি একটা স্পেল কাস্ট করে, ফ্লেম ম্যাজিক হেল ফায়ার ইনকার্নেট। এই স্পেলের সাথেই ওনার পুরো বডি ফায়ারে কাভার হয়ে যায়। আর এরই সাথে তিনি বলে, কারণ এখানে আমি একটা লেজেন্ডকে হারাবো। ওনার এরকম পাওয়ার দেখে তাদের লিডার বলে, সত্যি তার ম্যাজিক তো অনেক বেশি অ্যামেজিং। তাকে দেখে তো মনে হচ্ছে তার পুরো বডি মানায় কনভার্ট হয়ে গেছে। তখনই সেই ডিমন ক্যাপ্টেন মারিওলোনার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ক্যাপ্টেন মারিওলোনা তার অ্যাটাক ডজ করে তার হাতে চলে যায়। আর এরই সাথে তার উপর অনেক পাওয়ারফুল একটা পাঞ্চ করে, কিন্তু এই পাঞ্চে সেই ডিমনের কিছুই হয় না। আর এরই সাথে সে ক্যাপ্টেন মারিওলোনাকে ধরার চেষ্টা করে। তখনই ক্যাপ্টেন মারিওলোনার বডি থেকে ব্লু মানা রিলিজ হতে শুরু করে, আর এরই সাথে তিনি বলে, মানা জোন ফুল রিলিজ, ব্রাজিয়াম পারগাটোরিয়া বেস। এটা বলেই তিনি ওনার ব্লু ফ্লেমের সাহায্যে তাকে জ্বালাতে শুরু করে আর বলে, আবার যে ঘুমিয়ে পড়ো। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই সেই 3 গ্রুপ ডার্ক ট্রাইডের মেম্বারদের কাছে পৌঁছে গেছে। তখনই জানন পেছনের দিকে তাকিয়ে বলে, তাহলে অবশেষে ইঁদুর ভেতরে চলেই এসেছে, কিন্তু আমি বুঝতে পারছি না তুমি এখনো কি করে বেঁচে আছো। তখন ইয়োনো বলে, এরকমটা শুধু ক্যাপ্টেন উইলিয়ামের জন্যই। এটা বলেই সে তার উপর অ্যাটাক করে দেয়। আর এরই সাথে সে ভাবছিল, আমি জানি জেনন তার অ্যাবিলিটি কি করে ইউজ করে। সে তার বোন ম্যাজিকের সাহায্যে ডিফেন্ড করে আর অ্যাটাকও করে। তখন আমরা দেখতে পারি জেনন ঠিক এরকমটাই করেছে। সে তার বোন ম্যাজিকের সাহায্যে নিজের বডি ফুললি কভার করে ফেলেছে, আর এরই সাথে ইয়োনোর অ্যাটাককেও ডিস্ট্রয় করে ফেলেছে। তখন জেনন হাসতে হাসতে বলে, যদি তুমি চুপচাপ তোমার ঘরে বসে থাকতে তাহলে তুমি আরো কিছু সময় জীবিত থাকতে পারতে। এটা বলেই সে সেখানে তার ডেভিল ফর্ম অ্যাক্টিভেট করে ফেলে। তখনই ল্যাংরেস তার উপর অ্যাটাক করার জন্য তৈরি হয়ে বলে, তারা আমাকে বলেছে আমার অ্যাবসেন্সে তুমি তাদের সাথে কি কি করেছো, আর আমি এরকম কোনো পার্সন না যে চুপচাপ বসে থাকবে যখন বাইরে তোমাদের মতো ডেভিল ঘোরাঘুরি করছে। এইসব বলেই সে জ্যাননের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু জ্যানন তার সবগুলো অ্যাটাকই ব্লক করে ফেলে আর বলে, ও স্পেস ম্যাজিক, আমার ডেভিলের পাওয়ারও স্পেস ম্যাজিক। তখনই আমরা একটু স্পেস ম্যাজিক সম্পর্কে জানতে পারি, যে স্পেস ম্যাজিকের সাহায্যে সে তার আশেপাশের মানা ফ্লোকে কন্ট্রোল করতে পারে, আর এরই সাথে সে তার অপোনেন্টের স্পেলের মানার মধ্যেও ইন্টারফেয়ার করতে পারে, আর তাদের স্পেলকে ব্লকও করতে পারে। তখন সেখানে জেনন তার কথা কন্টিনিউ করে বলে, যদি আমি এখানে না থাকতাম তাহলে তুমি এই ওয়ার্ল্ডের লাস্ট স্পেস ম্যাজিক ইউজার হতে। তখনই সেখানে ল্যাংরেস তার আরো একটা অ্যাটাক প্রিপেয়ার করতে করতে বলে, সত্যি অনেক সময় হয়ে গেছে যখন কেউ আমার সাথে এভাবে কথা বলছে। এটা বলেই সে তার উপর স্পেশাল ম্যাজিক আর্ক এঞ্জেল ডিস্ট্রাকশনের অ্যাটাক করে দেয়।
এটা দেখে জ্যানন বলে, আমি বুঝতে পারছি তুমি এখানে এই জন্য আছো কারণ তারা এই জিনিসটা ভেবেছিল যে তুমি তোমার স্পেশাল ম্যাজিকের সাহায্যে আমার স্পেশাল ম্যাজিককে ক্যান্সেল করতে পারবে। কিন্তু যদি স্পেস ম্যাজিক স্পেস মানা ডোমিনেশনের মধ্যে কোনো ম্যাজিশিয়ান স্পেল কাস্ট করে তাহলে সে তার স্পেলকে মেনটেন করে রাখতে পারে না। আর দেখো তুমি তো আমার উপর এত বড় একটা অ্যাটাক করছো। তখনই আমরা দেখতে পারি ল্যাংরেসের স্পেল সেখানেই গায়েব হয়ে গেছে। তখন জ্যানন বলে, মার্সি কি তোমাদেরকে অন্ধ করে দিয়েছে, যার জন্য তুমি এরকম এক পার্সনের সাথে চলে এসেছো যে আগেই হার মেনে নিয়েছে। সত্যি তুমি তোমার ক্যাপ্টেনের মতোই ইডিয়েট। তোমরা তো এখান থেকে আমার বডিকেও একটু মুভ করাতে পারবে না। এইসব বলেই সে তাদের উপর অ্যাটাক করে দেয়। তখনই সেখানে ইয়োনোর স্পিরিট অ্যাক্টিভেট হয়ে যায় আর এরই সাথে তারা একে অপরের সাথে মার্জ হয়ে ইয়োনো স্পিরিট অফ বরিয়াস ফর্মে চলে আসে। তখন সেখানে জ্যানন ভাবছিল এই প্রেসার আর এই স্পেলের ফর্ম আবার কেমন, কিন্তু এরপরেও সে এই প্লেসের মধ্যে কোনো রকমের স্পেল কাস্ট করতে পারবে না। তখনই ইয়োনো সেখানে আরো বেশি পাওয়ার আপ হয়ে বলে, আমি সেই পার্সন যে নেক্সট উইজার্ড কিং হবে, তাই এখানে তোমাকে আমি হারাবো। তখন সেখানে জ্যানন ভাবছিল এইসব কি হচ্ছে, এই অ্যাবসোলিউট স্পেসের মানা এখন আর আমার কন্ট্রোলে নেই। তাহলে কি সে এখানে তার পাওয়ার আরো বেশি বাড়িয়ে এই পুরো স্পেসের কন্ট্রোল সে নিজের হাতে নিয়ে নিয়েছে। তখন ইয়োনো তার কাছে চলে আসে আর তার বোন ম্যাজিকের উপর অ্যাটাক করে বলে, তুমি কি বলেছিলে যে তুমি এখান থেকে একটু মুভ না করে আমাদেরকে হারিয়ে দেবে। আর এরই সাথে আমরা দেখতে পারি তার বোন ব্যারিয়ার ব্রেক হয়ে ইয়োনোর স্পেয়ার তার বডির ভেতর চলে গেছে। আর এই জিনিসটা দেখে জ্যাননের সিস্টেম হ্যাং হয়ে যায়। তখন ইয়োনো সেখানে তার কথা কন্টিনিউ করে বলে, তুমি এখানে ভুল পার্সনের সাথে পাঙ্গা নিয়ে নিয়েছো। এই এপিসোডের শুরুতে আমরা ইয়োনোকে দেখতে পাই, সে বলছে তুমি এখানে মরতে চলেছো, তাই এখন তুমি রিগ্রেট করো যে কেন তুমি গোল্ডেন টর্নের মেম্বারদের সাথে পাঙ্গা নিয়েছিলে। তখনই আমরা সেখানে জ্যাননকে দেখতে পাই, তার বুকের মধ্যে অনেক বড় একটা হোল হয়ে গেছে আর এরই সাথে তার মুখ থেকে রক্ত পড়ছে। এই জিনিসটা দেখে ল্যাংরেজ ভাবছিল, হ্যাঁ এই জিনিসটা কাজ করছে। এখন আমরা এই পার্সনকে হারিয়ে দ্য ট্রি অফ কেলেপোদের রিচুয়াল বন্ধ করে ক্যাপ্টেন উইলিয়ামকে বাঁচাবো। অন্যদিকে আমরা দেখতে পারি ব্ল্যাক ট্রি ম্যাজিক ধীরে ধীরে এই পুরো কিংডমকেই জড়িয়ে ফেলছে। তখনই সিন শিফট হয় আর আমরা ভ্যানিকাকে দেখতে পাই, সে বলছে, আমি শুনেছিলাম বাহির থেকে কিছু পার্সন ফোর্সফুলি এই ক্যাসেলের ভেতর প্রবেশ করেছে। দাঁড়াও এক মিনিট, তোমাদের মধ্যে তো কেউই নোবেল না, কিন্তু এতে কোনো সমস্যা নেই। তাহলে চলো তোমরা এই জিনিসটা প্রুফ করে দেখাও যে তোমাদের সাথে ফাইট করে কি সত্যি মজা হবে কি হবে না। তাই তোমরা যদি এই 8 জেনারেলদেরকে হারাতে না পারো তাহলে এখানে তোমাদের সাথে কথা বলারও কোনো মানে নেই। এটা বলেই সে সেই 8 জেনারেলদের মধ্যে দুজনকে তাদের উপর অ্যাটাক করার জন্য পাঠায়। এটা দেখেই ক্যাপ্টেন শার্লেট প্রায়ার ক্রিয়েশন কপস হান্টিং প্রায়ার ট্রিস স্পেলের সাহায্যে তাদের উপর অ্যাটাক করে দেয়। এটা দেখেই তারা তাদের অ্যাটাক কম্বাইন করে সেখানে একটা ফায়ার স্টর্ম নিয়ে আসে। এই জিনিসটা দেখে ভ্যানিকা বলে, তারা আমার কার্জ স্পেল আর মরিসের মডিফিকেশনের পর আগের থেকেও অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। তখনই আমরা সেখানে ক্যাপ্টেন শার্লেটকে দেখতে পাই, তিনি এই জিনিসটা দেখে অনেক বেশি শক হয়ে যায়। তখনই কেউ বলে, পিকচার ম্যাজিক গ্রাউন্ড স্পেল স্যুট অ্যালন সাইলেন্স গেম। ক্যাপ্টেন রিলের এই অ্যাটাকের সাথেই তাদের দুজনের অ্যাটাকই শেষ হয়ে যায়। আর এই জিনিসটা দেখে ভ্যানিকা অনেক বেশি শক হয়ে যায় আর বলে, পিকচার ম্যাজিকের মধ্যে সব ধরনের এলিমেন্ট আর সব ধরনের অ্যাবিলিটি হতে পারে, সত্যি এটা অনেক বেশি অ্যামেজিং। কিন্তু যদি আমি সেই অ্যান্টি ম্যাজিক বয়ের সাথে ফাইট করতে পারতাম। সেখানে ক্যাপ্টেন শার্লেট ভাবছিল, লাস্ট 6 মাস আমি নিজেকে স্ট্রং করার জন্য হার্ট কিংডমে ট্রেনিং করার জন্য চলে গিয়েছিলাম। তখন আমি সেখানের অনেকগুলো রুইন্সের স্টাডি করেছি। তখন আমি জানতে পেরেছিলাম আমার উপর অনেক পাওয়ারফুল একটা কার্স করা হয়েছিল, কিন্তু আমি সেই কার্সের উপর নিজের কন্ট্রোল এনে সেই কার্সকেই নিজের অবজেক্টিভ রূপে ইউজ করেছি। কিন্তু আসলে এই কার্স একটা পাওয়ারফুল ব্যারিয়ার ছিল যেটা আমার পাওয়ারকে নিজের ভেতরেই সিল করে রেখেছিল। আর সেখানে রুন অ্যারের উপর স্টাডি করার পর আমি আমার কার্সের সঠিক ব্যবহার সম্পর্কে জানতে পেরেছি। আর ডরথি আমাকে বলেছিল এই ওয়ার্ল্ডের মধ্যে কার্স ম্যাজিক ম্যাগিকিউলার জন্যই তৈরি হয়েছে, এর জন্য ম্যাগিকিউলাই ফাদার অফ কার্স। এইসব মনে পড়ার পর ক্যাপ্টেন শার্লেট বলে, তোমার জন্যই আমি আজ এত বেশি স্ট্রং হতে পেরেছি। এটা বলেই তিনি সেখানে মানা মেথড মডিফাইড ব্রাইট ম্যাজিক ব্লু রোজ প্যারাডাইস স্পেল ইউজ করে, যার জন্য সেই পুরো প্লেস ব্লু রোজ দিয়েই ভরে যায়। এই জিনিসটা দেখে ক্যাপ্টেন রিল বলে, সে তো আমার স্পেলের মধ্যেই রুন স্পেল কাস্ট করেছে, আর এরই জন্য এই মানা সয়েল আর ওয়াটার তার প্লান্টকে আরো বেশি গ্রো হতে সাহায্য করেছে। এই জিনিসটা দেখে ভ্যানিকা অনেক বেশি শক হয়ে ভাবছিল,
এনিমির কার্ডস যত বেশি স্ট্রং হয় অপোনেন্ট সেই জিনিসটাকে তত বেশি অ্যাবজর্ব করে, আর তার ফ্লাওয়ার যত বেশি বিউটিফুল হয়ে গ্রো হয় সেই কার্ড স্পেলের ইফেক্ট তত বেশি উইক হয়ে যায়। এইসব ভেবেই সে তার আইপ্যাচ খুলে বলে এই হিউম্যান তাদের উপর করা কার্ডসকেই মডিফাই করে তাকে একটা স্পেশাল এন্টি কার্ডসের ম্যাজিকে কনভার্ট করে ফেলেছে। আর এরকম কাজের কথা ভাবাটাও একটা পার্সনের জন্য আমেজিং একটা বিষয়। সত্যি সে তো অনেক বেশি আমেজিং। তখন সেখানে ক্যাপ্টেন শার্লেট বলে ম্যাজিক নাইটদের সাথে করা মিশন আর তাদের সাথে ফ্রেন্ডলি কম্পিটিশন, এলসদের রিবার্থ আর হার্ট কিংডমের করা ট্রেনিং, এই সব কিছুই আমার ম্যাজিককে আরো অনেক বেশি পলিশ করে দিয়েছে। এটা বলেই সে তাদের দুজনের উপর অ্যাটাক করে দেয়, আর সেই এক অ্যাটাকেই তাদের অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। আর এরই সাথে তিনি তার কথা কন্টিনিউ করে বলে আমার প্রেজেন্টের ব্লু রোজ আর এখনের ব্রায়ার ম্যাজিক, আমি এই দুটোকেই কম্বাইন করে একসাথে ইউজ করতে পারি। এইসব বলতে বলতেই তিনি কুইন অফ টায়ার্ডে কনভার্ট হয়ে যায়। আর এরই সাথে তিনি মনে মনে বলছিল ইয়ামি, আমি তোমাকে বাঁচাবো আর আমি এটাও দেখাবো যে আমি কত বেশি স্ট্রং হয়ে গেছি। তখনই আমরা দেখতে পারি ভ্যানিকার অর্ধেক বডি ডেভিলে কনভার্ট হয়ে গেছে। আর এরই সাথে সে সেখানে জোরে জোরে হাসতে হাসতে বলে আজ আমি আমার লাইফের সব থেকে ভালো অপোনেন্ট পেয়েছি। এটা বলি সে তার উপর অ্যাটাক করার জন্য চলে আসে। তখনই ক্যাপ্টেন শার্লেট বলে আমি এখানে তোমার সাথে ফাইট করব না। এটা শুনে ভ্যানিকা বলে এখানে কি মজা চলছে? তখন ক্যাপ্টেন শার্লেট বলে পাওয়ারের সেই কাটার উপর কোনো ইফেক্টই পড়ে না যদি সেই টার্গেট তার থেকেও অনেক বেশি স্ট্রং হয়, আর সেই কার্ডস পাওয়ার তাদেরকে তত বেশি হার্ডলি ক্যাপচার করে ফেলে। তখনই আমরা দেখতে পারি ভ্যানিকাকে ক্যাপ্টেন শার্লেটের ম্যাজিক টাইটলি বেঁধে ফেলেছে। এই জিনিসটা দেখে ভ্যানিকা বলে এরকমটা করো না, কারণ যদি এখানে আমাদের মধ্যে ফাইট হয় তাহলে এই ফাইট সব থেকে বেশি অ্যামেজিং হবে। এইসব শুনে ক্যাপ্টেন শার্লেট বলে আমি তোমার মতো ফালতু ওমেনদেরকে একটুও পছন্দ করি না, তাই তুমি তোমার ডিজায়ার পূরণ না করেই মরে যাও, আর এটাই তোমার পানিশমেন্ট। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই সেখানে ক্যাপ্টেন জ্যাক ডেথ সাইথোলেটিক স্ল্যাশের সাহায্যে ডান্টের বডিতে অনেকগুলো কাট লাগিয়ে দিয়েছে, কিন্তু ডান্টে নিজের বডিকে আবার রিজেনারেট করে ফেলে আর বলে মরিসের এক্সপেরিমেন্টের পর তো আমার বডির হিলিং ম্যাজিক আরো বেশি অ্যামেজিং হয়ে গেছে। তখনই সে তার ডেভিল ফর্মে চলে আসে আর বলে তাই এখন আমার বডিতে শুধু এন্টি ম্যাজিকই ইফেক্ট ফেলতে পারবে। এটা শুনে ওয়াইস ক্যাপ্টেন ন্যাজ ভাবছিল হ্যাঁ আমি জানতাম, এরই জন্য এখন আমাদের জ্যাকের উপরই গ্যাম্বল করতে হবে, কারণ সে তার ব্লেডের সাহায্যে সেই জিনিসগুলোকেও কাটতে পারে যেই জিনিসগুলো কাটা সম্ভব না। তখনই ক্যাপ্টেন জ্যাক বলে তুমি কি বলছো, এখনো তো আমরা এখানে শুরুই হইনি। তখনই ডান্টে তাদের দিকে হাত বাড়িয়ে স্পেল কাস্ট করে গ্র্যাভিটি ম্যাজিক প্রেজেন্স অফ ডিমন কিং, আর এরই সাথে তাদের উপর টেরিফাইং গ্র্যাভিটি প্রেসার চলে আসে। তখন সেখানে ন্যাজ ভাবছিল এখানে কি জ্যাক ডান্টের গ্র্যাভিটি ম্যাজিকের মোকাবেলা করে তার উপর অ্যাটাক করতেও পারবে। এইসব ভাবতে ভাবতেই সে তার ডেভিলের সাথে ইউনিয়ন ফর্ম করে ফেলে, যার নাম ডেভিল ইউনিয়ন মুড ইকুয়েস্ট ক্যারেক্টারিস্টিক টাফনেস। তার এরকম ফর্ম দেখে ডান্টে বলে আরে ক্লোয়ার কিংডমের মধ্যে তো দেখি সেই ছেলে ছাড়া তুমিও ডেভিল পোজেস। আর যখনই ন্যাচ পেছনে ঘুরে তখনই সে দেখতে পায় ক্যাপ্টেন জ্যাক গ্র্যাভিটির প্রেসারের জন্য মাটির সাথে মিশে গেছে। এই জিনিসটা দেখে সে অনেক বেশি শক হয়ে বলে এখন কি হলো, তুমি তো এতক্ষণ নিজেকে অনেক বেশি এনার্জেটিক শো করছিলে, কি হলো তোমার কি শুধু হাইট আর নজরই তোমার অ্যাবিলিটি? প্রেইন ম্যান্টিসেসের ক্যাপ্টেন, মুখে কথা বলা অনেক সহজ, তাই তুমি এখানে তোমার স্কিলকেও কিছু বলতে দাও। তখনই ডান্টে তার উপর অ্যাটাক করে বলে না এরকমটা আর হবে না, কিন্তু ন্যাচ তার সেই অ্যাটাক ব্লক করে তার বুকের মধ্যেই একটা পাঞ্চ মেরে বলে তুমি কি দেখতে পাচ্ছ না আমি এই সময় একটা স্কট ক্যাপ্টেনের সাথে কথা বলছি। তখনই ডান্টে সেখানে হাসতে হাসতে বলে হ্যাঁ তোমাদের ভেতর যত রাগ আছে সব আমার সামনে শো করো, যতক্ষণ পর্যন্ত এই গেট ওপেন না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে এন্টারটেইন করো। তখন ন্যাজ ভাবছিল হ্যাঁ আমি তার মোকাবেলা করতে পারবো, কিন্তু আমি তার উপর একটাও ক্রিটিক্যাল হিট দিতে পারবো না, তাই আমার এখানে যে করেই হোক জ্যাককে তার উপর অ্যাটাক করার জন্য এক্সাইটেড করতে হবে। তখনই ডান্টে ক্যাপ্টেন জ্যাকের উপর অ্যাটাক করে বলে গেট লস্ট। তখনই আমরা ক্যাপ্টেন জ্যাকের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে তিনি বলে আমার বাবা একজন সিম্পল পার্সন আর একজন হান্টার ছিল, তিনি সব সময় ছোট ছোট প্রাণীর শিকার করত আর ছোট ছোট গেম খেলে নিজেকে এন্টারটেইন করত। তিনি আমাকে সবসময় বলতো যে তার সাথে কখনোই পাঙ্গা নিও না, যে তোমার থেকেও বেশি স্ট্রং। আর তিনি যখন এই জিনিসটা জানতে পেরেছিল যে আমি আমার ম্যাজিকের সাহায্যে ব্লেড তৈরি করতে পারি তখন তিনি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল।
আর বলেছিল তোমার এই ম্যাজিক একটা হান্টারের জন্য অনেক বেশি ইউজফুল। তখন আমি আমার বাবার মতোই সেই ক্রিয়েচারদেরকে হান্ট করতে শুরু করে দিয়েছিলাম, যারা আমার থেকে ছোট আর উইক ছিল। কিন্তু আমার যখন বয়স 13 হয়েছিল, তখনই আমার বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছিল। তখন আমি ওনার পিঠে অনেক বড় বড় নখের ছাপ দেখেছিলাম। এরপরের সিনে আমরা দেখতে পাই ক্যাপ্টেন জ্যাক অনেক বড় একটা ভাল্লুকের সামনে দাঁড়িয়ে আছে, আর এরই সাথে তিনি মনে মনে ভাবছিল, হ্যাঁ আমি তাকে কাটতে পারবো। আর তার কিছুক্ষণ পর আমরা দেখতে পারি ক্যাপ্টেন জ্যাক সেই ভাল্লুককে মেরে ফেলেছে। তখন তিনি ওনার মাথা উপরের দিকে উঠিয়ে বলে, হ্যাঁ আমার মনে হয় ম্যাজিক নাইটে জয়েন হওয়াটা ঠিক হবে। তখনই সিন প্রেজেন্টে চলে আসে, যেখানে ন্যাচ ডান্টের সেই অ্যাটাকটা ব্লক করে ফেলেছে। আর এরই সাথে আমরা দেখতে পাই ক্যাপ্টেন জ্যাকের বডির সারফেসে ওনার ব্লেড অনেক স্পিডে ঘুরছে। এই জিনিসটা দেখে ন্যাচ ভাবছিল সে তার বডির সারফেসেও ব্লেড ম্যানিপুলেট করছে, আর এরই সাথে সেই ব্লেড অনেক স্পিডে ঘোরাচ্ছে। তখনই ডান্টে বলে, তুমি তাকে প্রোটেক্ট করছো। ইয়ামিসুকি হিরো একটা ক্যাপ্টেন ছিল, আর সে তো আমাকে অনেক বেশি এন্টারটেইন করেছিল। তখনই আমরা সেখানে জ্যাককে তার নিউ ফর্মে দেখতে পাই। এই জিনিসটা দেখে ন্যাচ অনেক বেশি শক হয়ে ভাবছিল, তাহলে সে এখানে তার গ্র্যাভিটিকেও কেটে ফেলেছে। তখনই ক্যাপ্টেন জ্যাক তার উপর অ্যাটাক করে দেয় আর বলে, তাহলে চলো এই জিনিসটার টেস্ট প্রথমে তোমার বডির উপরই করা যাক। আর কিছু সেকেন্ডের মধ্যেই সে ডান্টের বডির উপর অনেকগুলো স্ল্যাশ করে দেয়। তখনই ডান্টে বলে, তুমি এখানে আমার উপর যতই অ্যাটাক করো না কেন, কিন্তু কোনো ছোটখাটো ইনসেক্ট আমাকে কখনোই মারতে পারবে না। তখনই ডান্টে তার সামনে অনেক বড় একটা ইনসেক্টকে দেখতে পায়, আর সেই ইনসেক্ট আসলে ক্যাপ্টেন জ্যাকই ছিল। তখনই ক্যাপ্টেন জ্যাক বলে, কখনোই ছোটখাটো ইনসেক্টের সাথে পাঙ্গা নিও না, কারণ তারা তাদের সামনে আসা সব কিছুকেই কেটে ফেলে। তখনই আমরা দেখতে পাই এই সব কিছু দেখে সেখানে ডান্টের সিস্টেমও হ্যাং হয়ে গেছে। তখনই আমরা ক্যাসেলের বাহিরের সিন দেখতে পাই, যেখানে ক্যাপ্টেন মারিওলোনা সেই ডিমনকে হারিয়ে দিয়েছে। এরপর আমরা সেখানে জ্যানন আর ম্যাগি কিউলাকেও দেখতে পাই। সেখানে তাদের অপোনেন্ট তাদেরকে মেরে তাদের অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলেছে। তখনই আমরা দেখতে পারি ন্যাচ এই সব কিছুই সেখানে দাঁড়িয়ে তার ডেভিলের সাহায্যে দেখছে। তখন সে বলে, আমার মনে হয় আন্ডারওয়ার্ল্ডের গেট ওপেন হওয়ার এখনো অনেক সময় বাকি আছে, আর আমি ক্লোয়ার কিংডমের সব থেকে বেশি স্ট্রং ম্যাজিক নাইটদেরকে যতটুকু ভেবেছিলাম, আর এখন তো এখানে তাদের পারফরমেন্স দেখে মনে হচ্ছে তারা আমার এক্সপেকটেশন থেকেও বেশি স্ট্রং। তখনই আমরা দেখতে পারি ক্যাপ্টেন জ্যাক অনবরত ডান্টাকে কেটেই যাচ্ছে, আর সেখানে ডান্টে এখনো হাসতে হাসতে বলছে, হ্যাঁ তুমি এভাবেই করতে থাকো, তুমি আমাকে আরো অনেক বেশি এন্টারটেইন করো। এইসব শুনে ক্যাপ্টেন জ্যাক বলে, তুমি এখানে তোমার মুখ বন্ধ রাখো, কারণ তুমি কিছুক্ষণের মধ্যেই মরতে চলেছ। তখনই সেখানে ক্যাপ্টেন শার্লেট, ইয়োনো আর ন্যাচের কিছু ফিল হয়। এই জিনিসটা ফিল করার সাথে সাথেই ন্যাচ সেখানে আর সময় নষ্ট না করেই সে তার ডেভিল ইউনিয়ন ফিনিশ মুড অ্যাক্টিভেট করে ফেলে, আর শ্যাডো ম্যাজিক হেভেন শ্যাডো সেকেন্ড সাইড অ্যাক্টিভেট করে এই পুরো প্যালেস সার্চ করতে শুরু করে দেয়। আর এরই সাথে সে সেখানে মরিসকে দেখতে পায়। তাকে দেখে সে অনেক বেশি শক হয়ে যায় আর বলে, সে তো মরিস, যাকে ডায়মন্ড কিংডম থেকে বের করে দেওয়া হয়েছিল। তখনই সেখানে মরিস বলে, দুই অদ্ভুত পার্সনের অদ্ভুত কাজও কখনো কখনো কিছু পার্সনের কাজে এসে পড়ে, আর আমি এখানে হার্ট কিংডমের নলেজ ইউজ করে ট্রি অফ ক্যালিপোথের গ্রোয়িং স্পিড কি করে আরো বেশি বাড়ানো যায় এই পদ্ধতিটা বের করে ফেলেছি। আর এরই সাথে সে সেখানে তার চশমা খুলে বলে, ভাবার বিষয় এটা যে অন্ধ জন্ম নেওয়ার বদলে আমি এরকম অ্যাবিলিটির ব্লেসিং পেয়েছি। তখনই আমরা সেখানে তার ডেভিল লুক দেখতে পাই। তখন সে বলে, আর এই ডেভিল পাওয়ার অ্যাচিভ করার পর আমার ম্যাজিক এই জিনিসটা পসিবল করতে পেরেছে, যার সাহায্যে আমি লোলো পেজ ইউজ করে অন্যের ইন্টেলিজেন্টকে নিজের ভেতর ট্রান্সপ্লান্ট করতে পারি। তখন সেখানে ন্যাচ এই সব কিছু দেখে অনেক বেশি শক হয়ে ভাবছিল, আমি জানি না সে এই জিনিসটা কি করে করেছে, যার সাহায্যে সে এখানে এই গেটের এক্সেলারেটরের কাজ করছে। তখনই আমরা দেখতে পারি আন্ডারওয়ার্ল্ডের গেট ধীরে ধীরে ওপেন হচ্ছে। এই জিনিসটা দেখে ন্যাচ সেখানে অনেক জোরে বলে, না আমাদের তাকে এখানে বাধা দিতেই হবে। কিন্তু তখনই সেই গেটের ভেতর থেকে অনেক স্পিডে দুটো ডেভিল বের হয়ে আসে, আর এই জিনিসটা দেখে ন্যাচ আর জ্যাক অনেক বেশি শক হয়ে যায়। তখনই সেই দুই ডেভিল ন্যাচের উপর অ্যাটাক করে দেয়, যার জন্য সে উড়ে পেছনের দেয়ালের সাথে যেয়ে বাড়ি খায়। আর তাদের এরকম পাওয়ার দেখে ডান্টেও অনেক বেশি শক হয়ে যায়। তখনই আমরা দেখতে পারি ব্লাস্টের ধোলার ভেতর থেকে ন্যাচ বের হয়ে আসে, আর এরই সাথে সে এখনো তার ডেভিল ইউনিয়ন মোডেই ছিল। আর এরই সাথে সে বলে,
তারা দুজনই সব থেকে হাই র্যাঙ্কের ডেভিল। তখনই সেই দুই ডেভিল একসাথে বলে, আমি মেরেছিলাম কিন্তু এটা মিস হয়ে গেছে। এটা অনেক বেশি মজাদার। হ্যাঁ, এটা অনেক বেশি মজাদার। এই এপিসোডের শুরুতে আমরা সেই দুই ডেভিলকে দেখতে পাই। তখন সেখানে ন্যাচ বলে ব্লু মেডি তাদেরকে দেখে ভয় কাঁপছে। তারা আন্ডারওয়ার্ল্ডের ফার্স্ট লেয়ারের সব থেকে হাই র্যাঙ্কিং ডেভিল, আর তারা সরাসরি ট্রি অফ ক্যালিপোদের সাথে কানেক্টেড। আমি ভেবেছিলাম তারা ডার্ক ট্রাইডের মেম্বারদের মতোই স্ট্রং হবে, কিন্তু না, এখানে আমার গেস পুরোপুরি ভুল ছিল। তাদেরকে দেখে তো মনে হচ্ছে তাদের পাওয়ার অন্য কোনো লেভেলের। তখনই সেই দুই ডেভিল ন্যাচের উপর অ্যাটাক করে দেয় আর বলে, এখানের মানা অনেক ডেলিশিয়াস লিলিথ। এটা শুনে অন্য ডেভিল বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ না মা। তখনই আমরা সেই দুই ডেভিলের নাম জানতে পারি। একজনের নাম লিলিথ আর অন্যজনের নাম নামা। তখনই সিন শিফট হয় আর আমরা ক্যাসেলের বাইরের সিন দেখতে পাই। সেখানের মানুষ কিছু দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর এরই সাথে আমরা দেখতে পারি ক্যাসেলের ভেতর থেকে অনেকগুলো ডেভিল তাদের উপর অ্যাটাক করার জন্য আসছে। এই জিনিসটা দেখে সেখানের যত মানুষ ছিল তাদের সিস্টেম পুরোপুরি হ্যাং হয়ে যায়, কারণ সেই সবগুলো ডেভিল তাদের কিংডমের মধ্যেই ছড়িয়ে পড়ছে। তখনই আমরা ক্যাপ্টেন মারিওলোনাকে দেখতে পাই। সেও সেই একই মানা ফিল করতে পারে, আর এরই সাথে সে একটা জিনিস দেখে অনেক বেশি শক হয়ে যায়, কারণ তিনি কিছুক্ষণ আগে যেই ডিমনকে হারিয়ে দিয়েছিল সেই ডিমন এখন পুরোপুরি হিল হয়ে গেছে। তাকে এভাবে হিল হতে দেখে ক্যাপ্টেন মারিওলোনা বলে, এখনই তো আসল মজা শুরু হবে। তখনই সিন শিফট হয় আর আমরা জ্যানন আর ইয়োনোকে দেখতে পাই। সেখানে ইয়োনো তার ভালা জ্যাননের বডির ভেতর গেড়ে রেখেছে, আর এরই সাথে সে বলে, এখানের সব কিছুই শেষ হয়ে গেছে জ্যানন। এটা শুনে জ্যানন বলে, ভালো চেষ্টা ছিল কিন্তু এখনো কিছুই শেষ হয়নি। আর অন্যদিকে আমরা ভ্যানিকা আর ক্যাপ্টেন শার্লেটের ফাইটের সিন দেখতে পাই, যেখানে ক্যাপ্টেন শার্লেট তাকে তার ম্যাজিকের সাহায্যে পুরোপুরি ক্যাপচার করে রেখেছে। তখনই আমরা ডান্টেকেও দেখতে পাই। সে বলে, আন্ডারওয়ার্ল্ডের প্রথম গেট ওপেন হয়ে গেছে। এটা বলার সাথে সাথেই সেখানে আমরা জ্যানন, ডান্টে আর ভ্যানিকার 100% ডেভিল ফর্ম দেখতে পাই। তখনই সেখানে ডান্টে তার ম্যাজিকের সাহায্যে ক্যাপ্টেন জ্যাককে নিজের কাছে নিয়ে আসে, আর এরই সাথে তার উপর গ্র্যাভিটি ম্যাজিক ইউজ করে অনবরত পাঞ্চ করতে শুরু করে দেয়, যার জন্য তার বডির সবগুলো ব্লেড সেখানেই ডিস্ট্রয় হয়ে যায়। আর অন্যদিকে আমরা ক্যাপ্টেন শার্লেটের হেলমেট দেখতে পাই, যেটা এই সময় হাওয়াতে উড়ছিল। তখনই ক্যাপ্টেন রিল একটা জিনিস দেখে অনেক বেশি শক হয়ে যায়, আর এরই সাথে আমরা দেখতে পারি ভ্যানিকা সেখানে ক্যাপ্টেন শার্লেটের উপর অ্যাটাক করে দিয়েছে। আর অন্যদিকে আমরা জ্যাননকে দেখতে পাই, সে সেখানে ইয়োনোর উপর অ্যাটাক করে দিয়েছে। তখন সেখানে ইয়োনো ভাবছিল তার অ্যাটাকিং পাওয়ার আর বোন রিজেনারেটিং পাওয়ার আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে, আর এরই সাথে আমি তার বডিতে যেই ইনজুরিটা দিয়েছিলাম সেটাও এই সময় পুরোপুরি হিল হয়ে গেছে। তখনই জ্যানন বলে, কি বলেছিলে? তুমি জিতে গেছো, তুমি শুধু তোমার স্বপ্নের মধ্যেই জিততে পারবে। তখনই আবার সিন শিফট হয় আর আমরা ন্যাচকে দেখতে পাই। সে সেখানে তার ফোর্স আই ইউজ করে বলে, তারা এই পুরো প্লেসের মধ্যেই ছড়িয়ে পড়েছে। যদি আমি এখানে মরিসকে একা ছেড়ে দেই তাহলে আমাদের এই সিচুয়েশন আরো অনেক বেশি খারাপ হয়ে যাবে। কিন্তু সর্বপ্রথম এই জিনিসটাই দেখতে হবে, কারণ এই দুই হাই র্যাঙ্কিং ডেভিল কখন কি করে এই জিনিসটা কেউ বলতে পারে না। তাই আমাদের এখানে যে কোনো মূল্যে তাদেরকে ব্যস্ত রাখতে হবে, আর এরই সাথে আমাদের যত দ্রুত সম্ভব মরিসকে মারতে হবে, যাতে করে আমরা এই দুই ডেভিলকে কন্ট্রোল করতে পারি। তখনই ন্যাচের আস্থার কথা মনে পড়ে, আর এরই সাথে সে বলে, যদি আমরা এরকমটা করতে না পারি তাহলে আমাদের মৃত্যু হতে পারে। তখনই আমরা আবার জ্যাননকে দেখতে পাই। সে বলছে, যেমনটা আমি বলেছিলাম এখানে তুমিই মরবে, আর এমনিতেও তোমাদের আর এখান থেকে ফিরে যাওয়ার কোনো জায়গাই নেই। এটা শুনে ইউনো একটু শক হয়ে জিজ্ঞেস করে, এর মানে কি? তখনই সিন শিফট হয় আর আমরা ক্লোয়ার কিংডমের সিন দেখতে পাই। সেখানের কিছু বাচ্চারা এক জায়গায় দেখার জন্য সবাইকে ইশারা করছে। তখনই আমরা আকাশ থেকে ডিমনের পা বের হতে দেখতে পাই। তখনই আমরা সেই পুরো প্লেসের সিন দেখতে পাই, আর সেখানে কেউ একটা ডিমনকে সামন করেছে। আর এত বড় ডিমনকে সেখানে সামন হতে দেখে সেখানের সবাই অনেক বেশি প্যানিক হয়ে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা আস্থাকে দেখতে পাই, আর এরই সাথে আবার সিন শিফট হয়, আর এরই সাথে আমরা সেই দুই ডিমন সম্পর্কে জানতে পারি যে তারা দুজনই স্পিরিট কিংডমের প্রিন্স ছিল, আর তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব অনেক ভালো ছিল, আর এরই সাথে তাদের কাছে অনেক পাওয়ারফুল ম্যাজিকও ছিল। কিন্তু কোনো একটা কারণে তাদের এই বন্ধুত্ব দুশ্মনীতে বদলে যায়, যার জন্য তারা দুজনই ডিমনে কনভার্ট হয়ে একে অপরের সাথে ফাইট শুরু করে দেয়। সেই সময় আমাদের বাধ্য হয়ে তাদেরকে সিল করতে হয়েছিল। তখনই আমরা জ্যাননকে দেখতে পাই, সেই এই কাহিনীটা শোনাচ্ছিল, আর এরই সাথে সে বলে,
তাদের দুজনকে আমরা তোমাদেরকে ডিস্ট্র্যাক্ট করার জন্য জাগিয়েছি। এখন যেহেতু ক্লোয়ার কিংডমের স্ট্রংগেস্ট ম্যাজিক নাইট এখানে আছে, তাহলে এই সময় ক্লোয়ার কিংডমকে কে বাঁচাবে? এটা শুনে ইয়োনোর অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে যায়। তখনই আমরা ক্যাপ্টেন মারিওলোনাকে দেখতে পাই। তিনি বলে সে এখানে তার পাখার সাহায্যেই মানা অ্যাবজর্ব করছে, যার জন্য এই সময় তার পাওয়ার আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। তখনই সিন ক্লোয়ার কিংডমে শিফট হয়, আর এরই সাথে সেখানে আমরা উইজার্ড কিংকে দেখতে পাই। তিনি বলছিল, আমি জানি আমার এই বডিতে অত বেশি পাওয়ার নেই যার সাহায্যে আমি সেই ডেভিলকে হারাতে পারবো, তাই আমি তোমাদের কাছে সাহায্য চাচ্ছি। যদিও তোমরা কোনো ম্যাজিক নাইট না, আর এখানে আমার ফুল পাওয়ার রিলিজ করতে কিছু সময় লাগবে, তাই প্লিজ তোমরা ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা হ্যান্ডেল করার চেষ্টা করো। এই সময় এই কিংডমে তোমাদের পাওয়ারের প্রয়োজন অনেক বেশি। আর অন্যদিকে আমরা দেখতে পারি সেই ডেভিল ক্লোয়ার কিংডমের দিকেই এগোচ্ছে, আর তাকে দেখে সেখানের সিটিজেন্সরা এদিক ওদিক ভয়ে পালাচ্ছে। তখনই সেখানে ক্যাপ্টেন কাইজার তার টিমের সাথে চলে আসে, আর তার উপর ওয়ারটেক্স ম্যাজিক এরিয়া হিলিং এর সাহায্যে অ্যাটাক করে দেয়। কিন্তু সেই ডিমন শুধু তার হাতের সাহায্যেই সেই অ্যাটাকটা ব্লক করে ফেলে। এই জিনিসটা দেখে তারা সবাই অনেক বেশি শক হয়ে যায়, আর এরই সাথে তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে বলতে শুরু করে, এখন আমরা সবাই মরতে চলেছি, এখন আমরা কি করব? আর এই সব কিছু দেখে কিংও অনেক বেশি ভয় পেয়ে যায়, আর এরই সাথে বলে, না, এরকম কিছুই হতে পারে না। তখনই সেই ডিমন তার হাতের মধ্যে এনার্জি কালেক্ট করে লোয়ার কিংডমের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু আমরা দেখতে পারি সেখানে নোবেলের ভাই চলে এসেছে, আর এরই সাথে সে তার ম্যাজিক ওয়াটার সি সার্পেন্ট ব্যালোর সাহায্যে সেই অ্যাটাকটা ডিফ্লেক্ট করে দেয়, আর বলে, আমি আমার এই ম্যাজিকের ট্রেনিং এর মধ্যে 6 মাস লাগিয়ে দিয়েছি, এরপরও আমি তার অ্যাটাক ব্লক করতে পারছি না, শুধু ডিফ্লেক্টই করতে পারছি। তখনই সেই ডিমন জোরে জোরে চিল্লাতে শুরু করে। তখনই আমরা সেখানে উইজার্ড কিংকে দেখতে পাই। তাকে দেখে সেখানের সবগুলো সিটিজেন্স বলতে শুরু করে, উইজার্ড কিং, তিনি তো উইজার্ড কিং। তখন সেখানে উইজার্ড কিং ভাবছিল, আমি আমার ম্যাজিকের সাহায্যে আমার বডির টাইম 10 বছর আগে বাড়িয়ে ফেলেছি। আমার টাইম আর আমার অ্যাবিলিটি লিমিটেড, কিন্তু যদি আমি আমার পাওয়ারকে ডামনাটিওর সাথে মিলিয়ে দেই তাহলে কি হবে? তখনই সেখানে দামনাটিও বলে, দ্রুত শুরু করো। এটা শোনার সাথে সাথেই উইজার্ড কিং তার হাত ধরে ফেলে, আর এরই সাথে এগোতে শুরু করে। কিন্তু আমরা দেখতে পারি সেখানে ওনার টাইম ম্যাজিক ব্রেক হয়ে গেছে, আর এরই সাথে সে আবার নর্মাল ফর্মে চলে এসেছে। আর এই জিনিসটা দেখে উইজার্ড কিংও অনেক বেশি শক হয়ে যায়, আর এরই সাথে তিনি ভাবছিল, আমার টাইম পূরণ হয়ে গেছে, কিন্তু এটা কেন এত দ্রুত হয়েছে? তখনই দামনাটিও বলে, এখন আর আমি তাকে ব্লক করে রাখতে পারবো না। তখনই আমরা সেখানে সেই ডেভিলকে দেখতে পাই, সে কিংডমের উপর করার জন্য তার অ্যাটাক তৈরি করে ফেলেছে। তখনই আমরা দেখতে পাই উইজার্ড কিংকে ক্রস করে আস্থার সামনে চলে এসেছে। তাকে দেখে উইজার্ড কিং অনেক বেশি শক হয়ে বলে, হ্যাঁ, সে তো আস্থা। আর সেখানে আস্থা সেই ডিমনের অ্যাটাক কেটে সামনের দিকে এগোতে শুরু করে, আর বলে, লিবে শুরু হয়ে যাও। এটা বলার সাথে সাথেই আস্থা সেখানে তার ডেভিল ইউনিয়ন মোড়ে চলে আসে, আর এরই সাথে সেই অ্যাটাকটাকেও কেটে ফেলে। তখনই সিন শিফট হয়, আর আমরা জ্যাননকে দেখতে পাই। সে বলে, এখন আর ক্লোয়ার কিংডমকে ডিস্ট্রয় হওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এটা শুনে ইয়োনো একটা ইসমাইলের সাথে বলে, না, এখনো একটা পার্সন আছে। তখনই আবার সিন শিফট হয়, আর আমরা আস্থাকে তার ডেভিল ইউনিয়ন মোডে দেখতে পাই। সে বলছে, এই সময় আমরা আমাদের ডেভিল ইউনিয়ন মোড শুধু 5 মিনিট পর্যন্তই মেনটেন করে রাখতে পারবো। তখনই সেই ডিমন আস্থার উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে আস্থা বলে, কিন্তু আমরা এই ডিমনকে এর আগেই হারিয়ে দেব। এটা বলার সাথে সাথেই সে তার অ্যান্টি ম্যাজিক সর্ডের সাহায্যে সেই ডিমনের একটা হাত কেটে ফেলে। তখনই সেই ডিমন আস্থার ভেতর একটা ডেভিলকে দেখতে পায়। এই জিনিসটা দেখে সেখানের সিটিজেন্সরা বলছিল, দেখো, একটা ডেভিল আমাদের কিংডমকে ডিস্ট্রয় করার জন্য এনশিয়েন্ট ডিমনকে সামন করেছে। তখনই আমরা আস্থার ফ্যামিলি মেম্বারদেরকে দেখতে পাই। তারা বলে, না, সে আস্থা, আর সে এই কিংডমকে প্রোটেক্ট করার জন্য এসেছে। আর এই সব কিছু দেখে নোবেলের ভাই বলে, দেখো, এখানে একটা ইনসেক্ট আমাদেরকে বাঁচানোর জন্য চলে এসেছে। আর সেখানে আস্থাও সেই ডেভিলের উপর তার ফাইনাল অ্যাটাক করার জন্য তৈরি হয়ে যায়, আর সেই ডিমনও আস্থার উপর অ্যাটাক করার জন্য এগোতে শুরু করে। কিন্তু আস্থা তার অ্যাটাক ডজ করে সেই ডিমনের উপর অ্যাটাক করে তার বডি 2 টুকরোতে কেটে ফেলে। আর এই জিনিসটা দেখে সেখানের যত মানুষ এই জিনিসটা দেখছিল তারা সবাই অনেক বেশি শকের সাথে অনেক বেশি খুশিও হয়ে যায়। আর এই জিনিসটা করার পর আস্থাও সেখানে অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই আস্থার কাছে কি মডেল ও ডেভিল চলে আসে, আর এরই সাথে সে অনেক বেশি ভয়ে ভয়ে বলে, যদি এভাবেই চলতে থাকে তাহলে মাস্টার ন্যাচ। এতটুকু শুনেই আস্থা তার কথা বুঝে ফেলে, আর বলে, তাহলে চলো এখন আমরা স্পেড কিংডমের দিকে যাব।
এই এপিসোডের শুরুতে আমরা আস্থাকে দেখতে পাই আর তার ডেভিল ইউনিয়ন মোড শেষ হয়ে গেছে, কারণ তার 5 মিনিট পূরণ হয়ে গেছে। আর এরই সাথে সে উপর থেকে নিচে পড়তে শুরু করে। তখন সে অনেক বেশি শক হয়ে বলে, কি এত দ্রুতই শেষ হয়ে গেছে? এইসব দেখে কি মডেলও বলে, ইডিয়েট, তুমি ওড়ার জন্য তোমার শট ইউজ করছো না কেন? তখনই আমরা তার সামনে একটা পোর্টাল দেখতে পাই আর এরই সাথে সে সেখান থেকে সরাসরি ক্লোয়ার কিংডমের টপে এসে পড়ে। তখনই কেউ তাকে বলে, হ্যাঁ আস্থা, তুমি আবার একাই নিজের স্ট্রেংথকে পাগলের মতো বাড়াচ্ছ, কিন্তু এখন তুমি আর এখানে একা না। তখনই সে সেখানে ব্ল্যাক বুলসদের মেম্বারদেরকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি স্পিরিট কিংডমের উপর সেই ডেভিলরা পাগলের মতো অ্যাটাক করতে শুরু করে দিয়েছে। এইসব দেখে সেখানের সিটিজেন্সরা অনেক বেশি প্যানিক করতে শুরু করে। তখনই সেই ডেভিলদেরকে বাধা দেওয়ার জন্য সেখানের রেজিস্ট্যান্স গ্রুপের মেম্বাররা তাদের উপর অ্যাটাক করে দেয়। আর অন্যদিকে স্যালি সেখানের সিটিজেন্সদেরকে বাঁচানোর জন্য তার স্টিকি স্যালামান্ডার ইউজ করে সেখানের মানুষদেরকে মাকুসার তৈরি স্নো ক্রিয়েশন ম্যাজিক স্নোম্যান সেফ হাউসে নিয়ে যায়। আর সেখানে মাকুসা তার ম্যাজিকের সাহায্যে তাদের সবাইকে হাইড করে ফেলে। তখনই আমরা র্যাডিসকে দেখতে পাই, সে বলে, মাকুসার স্নো ম্যাজিকের সাহায্যে আমরা তাদের সবাইকে একটা সেফ প্লেসে নিয়ে যাব, আর রেডিসের পোর্টালের সাহায্যে আমরা তাদের সবাইকে বাইরে নিয়ে আসব। তখনই সেখানে স্যাকে বলে, যদি কোনো ডেভিল আমার সামনে চলে আসে তাহলে আমার ম্যাজিক তাকে ডিস্ট্রয় করে ফেলবে। কিন্তু ভেতরে ভেতরে সে অনেক বেশি ভয় পাচ্ছিল। তখনই আমরা দেখতে পারি কিছু ডেভিল রেজিস্ট্যান্স গ্রুপের উপর অ্যাটাক করে দিয়েছে, কিন্তু তখনই তাদের উপর কেউ ফায়ার অ্যাটাক করে দেয় আর এরই সাথে তাদের সবাইকে শেষ করে দেয়। তখনই আমরা দেখতে পারি সেখানে ক্যাপ্টেন ভার্মিলিয়ন তার সেলামান্ডারের সাথে চলে এসেছে আর এরই সাথে তিনি সামনের ডেভিলগুলোর উপর অ্যাটাক করে তাদেরকেও জ্বালিয়ে দেয় আর বলে, যদিও আমাদের কান্ট্রি আলাদা, কিন্তু আমাদের সিটিজেন্সদেরকে বাঁচানোর যে ইচ্ছাটা আছে সেটা এক। তখনই ক্যাপ্টেন ভার্মিলিয়নের কিছু ফিল হয় আর এরই সাথে তিনি দেখতে পায় সেই ফায়ারের ভেতর থেকে সবগুলো ডেভিল বের হয়ে এসেছে আর এরই সাথে তারা ক্যাপ্টেন ভার্মিলিয়নকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। আর অন্যদিকে কিছু ডেভিল মাকুসার স্পেলের ভেতর ঢুকে পড়েছে আর এরই সাথে তারা সেখানে ফায়ার অ্যাটাক করতে শুরু করে দিয়েছে। এইসব দেখে সেখানের রেজিস্ট্যান্স মেম্বাররা তাদেরকে বাধা দেওয়ার ট্রাই করে, কিন্তু সেই ডেভিলগুলো তাদের উপর ভারী পড়ছিল। তখনই সেই ডেভিল সেখানের এক সিটিজেনের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তখনই আমরা সেখানে অনেক বড় একটা ব্লাস্ট দেখতে পাই আর সেই ব্লাস্টের সাথেই সেখানের যত ডেভিল ছিল সব শেষ হয়ে যায়। তখন তারা এই জিনিসটা দেখে অনেক বেশি শক হয়ে যায় যে সেই অ্যাটাক এখানের সিটিজেনদেরকে কিছুই করেনি, শুধু সেই ডেভিলরাই শেষ হয়ে গেছে। তখনই আমরা সেখানে ব্ল্যাক বুলস আর হার্ট কিংডমের মেম্বারদেরকে দেখতে পাই আর এরই সাথে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে আমরা ট্রায়াডকে দেখতে পাই। সে বলছে, আমি অল্প কিছু প্রেডিকশনের পাওয়ার পেয়েছি, এর মানে আমি কিছুটা ফিউচার দেখতে পারি। তখন তিনি বলে, আমি জানতাম যে তোমরা এখানে নিশ্চয়ই আসবে, আর আমার এটাও ফিল হয়েছে যে আন্ডারওয়ার্ল্ডের গেট ওপেন হতে চলেছে। এরই জন্য ডেভিলসদের আর্মি অ্যালিসিয়ার মধ্যেও অনেক বেশি ডিস্ট্রাকশন করবে। তখনই সেখানে প্যাট্রি বলে, আমরা এখানে তোমাদেরকে যেই জিনিসটা শেখাতে চলেছি তার নাম আল্টিমেট ম্যাজিক, আর এই ম্যাজিক তোমাদের সবগুলো ম্যাজিককেই কন্টেন্ট করে, আর এই ম্যাজিক এক ইউনিক আনরাইভেল স্পেল ক্রিয়েট করে, আর এটা শুধু চুজেন এলফ যাদের কাছে অনেক বেশি ম্যাজিক পাওয়ার আছে তারা ইউজ করতে পারে। আর প্রেজেন্টে আমরা দেখতে পারি তারা সবাই তাদের ট্রু ম্যাজিক ইউজ করে সেই ডেভিলদের উপর অ্যাটাক করে দেয়, আর তাদের এক অ্যাটাকেই সেখানের যত ডেভিল আছে সব শেষ হয়ে যায়। তখনই সেখানে নোবেল বলে, তুমি শুধু আর একটু অপেক্ষা করো ভ্যানিকা। এরই সাথে আমরা দেখতে পাই যেই গেট দিয়ে ডেভিল বের হচ্ছিল সেখান থেকে আরো দুটো ডেভিল বের হচ্ছে, কিন্তু তখনই কেউ এক ডেভিলকে ক্যাপচার করে ফেলে আর অন্যকে জ্বালিয়ে শেষ করে দেয়। এই জিনিসটা দেখে সেখানে সবাই অনেক বেশি শক হয়ে যায় আর এরই সাথে আমরা দেখতে পাই সেখানে অনেকগুলো মিড র্যাঙ্ক ডেভিল বের হয়ে এসেছে। তখনই সেই ডেভিলগুলো বলে, সত্যি বাহিরের মানা অনেক বেশি ডিলিশিয়াস, আর এখানের মানা ড্রিঙ্ক করতে করতে গেম খেলাটা অনেক বেশি মজাদার, কিন্তু আমার মনে হচ্ছে হিউম্যানদের সাথে খেলাটা এর থেকেও অনেক বেশি মজা হবে। তখনই আমরা আবার পাস্টের সিন দেখতে পাই যেখানে ট্রাইড বলছে, লো লেভেল ডেভিলসদের উপর যদি তোমরা অনেক বেশি মানা ইউজ করো তাহলে তোমরা খুব সহজেই তাদেরকে মেরে ফেলতে পারবে যদি তোমরা আর কে স্টেজের হয়ে থাকো।
কিন্তু তোমাদের প্রবলেম ফেস করতে হবে সেই ডেভিলদের সাথে যারা মিড র্যাঙ্ক অথবা তার উপরের র্যাঙ্কে আছে। তখনই সেখানে লাক বলে, দেখো এখানে আমরা আমাদের গেম খেলার জন্য একেবারে সঠিক সাথী পেয়েছি, তাহলে চলো এই জিনিসটা দেখা যাক যে আমার আলটিমেট স্কিল কি করতে পারে। তখনই এক ডেভিল তাদের উপর অ্যাটাক করার জন্য তৈরি হয়ে বলে, তাহলে চলো এখন হিউম্যানদের সাথে খেলা যাক। তখনই আমরা লাককে দেখতে পাই সে অনেক স্পিডে এসে সেই ডেভিলের হাত কেটে ফেলে। আর লাক এই জিনিসটা এত দ্রুত করে যে সেই ডেভিল এই জিনিসটা রিয়েলাইজও করতে পারে না যে কখন তার হাত কেটে গেছে। আর এই জিনিসটা দেখে পাশের ডেভিল অনেক বেশি শক হয়ে বলে, তারা কারা? তখনই সেখানে লাক তার আলটিমেট লাইটিং স্কিল লাইটনিং ব্যাটলফিল্ড ইউজ করে তাদের সবাইকেই সেখানে নিমিষের মধ্যেই কেটে ফেলে। আর এরই সাথে আমরা দেখতে পাই সেই ডেভিলদের মাথা আকাশে উঠছে। তখন লাক বলে, যদি তোমরা আমাকে এখানে দেখতে না পারো তাহলে আমরা এটা গেম কাউন্ট করব না। তখনই আমরা উপর থেকে স্পেড কিংডমের ভিউ দেখতে পাই, যেখানে আগুনও জ্বলছিল আর বরফও জমছিল। আর এই সব কিছু শুধু সেই দুই ডেভিলের পাওয়ারের জন্যই হচ্ছিল। তখনই আমরা ক্যাসেলের ভেতরের সিন দেখতে পাই, যেখানে সেই দুই ডেভিল ক্যাপ্টেন জ্যাককে তাদের আইস ক্রিস্টালের সাহায্যে ক্যাপচার করে রেখেছে। তখনই আমরা সেখানে ন্যাচকেও দেখতে পাই, সে ভাবছিল নোবেল আর বাকিদের এখানে আসার আগেই আমাকে যে করেই হোক আন্ডারওয়ার্ল্ডের গেট ক্লোজ করতেই হবে। আর এরকমটা করার জন্য আমাদের সর্বপ্রথম এই দুই টপ ডেভিল আর ডান্টেকে আলাদা করতে হবে। তখনই সেই দুই ডেভিল ন্যাচের দিকেই এগোচ্ছিল, আর এরই সাথে তারা সেখানে হাবিজাবি বলেই যাচ্ছিল। তখনই সেখানে ডান্টে জোরে জোরে হাসতে হাসতে বলে, হ্যাঁ এটাই সেই ওয়ার্ল্ড যেটা আমি চেয়েছিলাম। এইসব শুনে সেই ডেভিলদের নজর তার উপর পড়ে, আর এরই সাথে তারা বলে, তাকে দেখে মনে হচ্ছে যে সেও এই জিনিসটা এনজয় করছে। দাঁড়াও এক মিনিট, সে তো লুসিফারের টয়, এখনই তো একটা প্রবলেম হয়ে যেত। তখনই সেখানে ক্যাপ্টেন জ্যাক উঠে দাঁড়ায় আর বলে, মনে রেখো এখানে তুমি আমার সাথে ফাইট করছো, আর আমি তোমাকে কসম খেয়ে বলছি তোমাকে আমি কাটবো। এটা শুনে ডান্টে বলে, ইন্টারেস্টিং। তখন সেখানে ন্যাচ ভাবছিল এখানে ক্যাপ্টেন জ্যাক ডান্টের সাথে একাই ফাইট করছে, তাই আমার এখানে ওনার উপরই গ্যাম্বল করতে হবে। আর এরই সাথে সে তার ডেভিলকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার মিশন কমপ্লিট করেছো? এটা শুনে সেই ডেভিল বলে, হ্যাঁ আমি কমপ্লিট করে ফেলেছি। এটা শোনা মাত্রই ন্যাচ তার ডেভিল ইউনিয়ন গ্যালেন্স মুডে ট্রান্সফর্ম হয়ে যায়, আর এরই সাথে সেই ডেভিলসদের উপর ক্যারেক্টারিস্টিক কলের অ্যাটাক করে দেয়। কিন্তু সেই অ্যাটাকে সেই ডেভিলদের উপর কোনো ইফেক্টই পড়ে না। এটা দেখে ন্যাচ তার শ্যাডো হ্যান্ডের সাহায্যে তাদেরকে টেনে তার ডার্ক প্রিজনে নিয়ে আসে। তখন সেই ডেভিলগুলো বলে, সে কিছু মোমেন্টের জন্যই আমাদেরকে মোশনলেস করে দিয়েছিল, আর সেই মোমেন্টের মধ্যেই সে আমাদেরকে টেনে এখানে নিয়ে এসেছে। সত্যি এটা অনেক বেশি মজাদার। তখনই ন্যাচ বলে, এখানে আমি তোমাদের অপোনেন্ট হব। এটা বলেই সে সেখানে তার মানাজন ডার্ক প্রিজন হান্টিং গ্রাউন্ডের সাহায্যে পুরো প্লেসটাকেই অন্ধকার করে ফেলে, আর বলে, তাহলে চলো এই গেমটা শুরু করা যাক। আর সেখানে সেই দুই ডেভিল কোনো কিছুই না দেখতে পেয়ে এদিক ওদিক অ্যাটাক করতে শুরু করে দেয়। কিন্তু ন্যাচ সেখানে তাদের সবগুলো অ্যাটাক খুব সহজেই ডজ করছিল, আর এরই সাথে সে এক ডেভিলের পেছনে এসে তার উপর অ্যাটাক করে দেয়। কিন্তু এই অ্যাটাকে সেই ডেভিলের উপর কোনো ইফেক্টই পড়ে না, আর এই সুযোগকে কাজে লাগিয়ে তো সেই ডেভিল ন্যাচকেই ধরে ফেলার ট্রাই করে। আর এরই সাথে সে বলে, আমি তোমাকে খুঁজে বের করে ফেলেছি। তখন ন্যাচ ভাবছিল, আমি জানতাম আমার অ্যাটাক তাদের উপর কোনো ইফেক্টই ফেলবে না, আর এই ডেভিল ইউনিয়ন ফর্মে তো আমি তাদের অ্যাটাক ব্লকও করতে পারবো না, তাই আমি মরার আগ পর্যন্ত শুধু তাদের অ্যাটাক ডচই করে যাব, আর তাদেরকে এখানেই আটকে রাখবো। তখনই সেই ডেভিলগুলো বলে, সত্যি তোমার স্পিড তো অনেক বেশি, কিন্তু আমরা বুঝতে পারছি না এরপরেও তুমি এখান থেকে কেন পালিয়ে যাচ্ছ না। এইসব শুনে ন্যাচ বলে, এর কারণ আমি তোমাদেরকে কখনোই ক্ষমা করতে পারবো না, আর আমি তোমাদের আনজাস্ট ইভিলের জন্যই আজ পর্যন্ত বেঁচে আছি, আর আমি মৃত্যুকে ভয় পাই না। তখনই আমরা ন্যাচের পাস্ট দেখতে পাই, সেখানে আমরা ফার্স্ট হাউস সম্পর্কে জানতে পারি, আর এটা একটা আপার কাস্ট ফ্যামিলি ছিল, আর এই ফ্যামিলির মধ্যে টুইন সান ছিল। ইয়াঙ্গার টুইন্সের মধ্যে একটা ভালো মানুষের ট্রু ইমেজ ছিল, সে ম্যাজিক নাইটে যোগ হয়ে সাধারণ মানুষদের সাহায্যের কাজে লেগে পড়ে, আর অপরদিকে ওল্ডার টুইন একটা ক্রিমিনাল ছিল। এরই জন্য বেশিরভাগ মানুষ তার উপর ডিসএগ্রি ছিল, আর সে ম্যাজিককে শুধু নিজের কাজের জন্যই ইউজ করত। তখনই আমরা দেখতে পারি ন্যাচ তার ভাইকে বলছে, তুমি এখনো ম্যাজিক নাইটে জয়েন হচ্ছ না কেন?
তুমি তোমার ম্যাজিকের সাহায্যে অনেকগুলো মানুষের সাহায্য করতে পারবে। এটা শুনে অ্যালার্টুইন বলে, তুমি এখানে ইডিয়েটের মতো কথা বলা বন্ধ করো। তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামি চলে আসে আর বলে, মিশন টাইম। এটা শুনে ন্যাচ বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। তখনই তার ওল্ডার ব্রাদার বলে, দেখো এখানে আরো একটা পাগল চলে এসেছে। এটা তো শুধু একটা পাগলামো। তোমার কি মনে হয় ম্যাজিক নাইটে যোগ হয়ে তুমি কি কিছু অ্যাচিভ করতেও পারবে? তোমার কি এটা বোঝ মনে হয় না? লাস্ট এপিসোডে আমার একটা মিস্টেক হয়ে গেছে। সেখানে আমি ইয়াঙ্গার ব্রাদারকে ন্যাচ ভেবেছিলাম, কিন্তু না, ন্যাচ আসলে ওল্ডার ব্রাদার। প্লিজ আপনারা এই জিনিসটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা ন্যাচের পাস্ট দেখতে পাই, যেখানে ন্যাচ বলছে, আমি যেই জিনিসটাতে মজা পেতাম না সেই জিনিসটা আমি কখনোই করতাম না। যতটুকু আমার মনে আছে আমি সব সময় খারাপ কাজ করেই বেড়াতাম। কিন্তু আমার ইয়াঙ্গার ব্রাদার পুরোপুরি অপোজিট ছিল। সে সবাইকেই ভালোবাসতো আর সবাইও তাকে ভালোবাসতো। আর যদি কখনো সে কাউকে প্রবলেমে দেখতো তাহলে সে তার জীবন দিয়ে হলেও তাকে সাহায্য করার চেষ্টা করত। আমাদের দুজনের চেহারা ঠিক একই রকম ছিল, কিন্তু আমাদের একে অপরের প্রতি ইমোশন এইসব ছেড়ে মেন কথায় আসি। যখনই আমি আমার গ্রিমোর পেয়েছিলাম সেই সময়ই আমি এক ফরেনার সম্পর্কে জানতে পেরেছিলাম, আর সে নাকি এক অদ্ভুত ম্যাজিক ইউজ করত। তখন আমি আমার কিউরিওসিটির জন্য তাকে দেখার জন্য তার কাছে চলে গিয়েছিলাম। সত্যি সে আসলেই একটা জঙ্গলি পার্সন ছিল। তখন আমরা জানতে পারি আমাদের একে অপরের ম্যাজিক প্রায় সিমিলার। এরই জন্য আমরা একে অপরের অনেক ভালো ফ্রেন্ড হয়ে যাই। এরপর থেকেই আমরা একসাথে সিটির মধ্যে অনেকগুলো প্রবলেম ক্রিয়েট করতে শুরু করি, কিন্তু কখনোই নাইট আমাদেরকে ধরতে পারতো না। কিন্তু এর অর্ধেক বছর পর কোনো একটা কারণের জন্য আমার ভাই আর সেই পার্সন ম্যাজিক নাইটের গ্রেডিয়ারে জয়েন হয়ে যায়। তখন আমি ভেবেছিলাম ইয়ামির জন্য ম্যাজিক নাইট হওয়াটা ইম্পসিবল, আর অপরদিকে আমার ভাই অল্প সময়ের মধ্যেই যে কোনো মানুষের সাথে মিলে যেত। এরই জন্য তারা একে অপরের অনেক ভালো ফ্রেন্ড হয়ে যায়। আর আমার মনে হয় এটাই সেই কারণ ছিল যার জন্য ইয়ামির গ্রেডিয়ার নিজের ঘরের মতোই মনে হতো। সেই সময় আমাকে আমার ভাই বলেছিল ইয়ামি আর সে অনেকটা সিমিলার, আর এই কথাটা আমার সেই সময় সহ্য হয়নি। সে সব সময় আমাকে ম্যাজিক নাইটে জয়েন হওয়ার জন্য ইন্সপায়ার করত, আর এই জিনিসটাও আমার জন্য অনেক বেশি ইরিটেটিং ছিল। আর যখন আমাদের বয়স 18 বছর পূরণ হয় তখনই আমাদের প্যারেন্টস আমাকে তাদের কাছে ডাকে। তখন সেখানে ন্যাচ বলে, আমাকে অর্ডার করা বন্ধ করো, তোমাদের ছোট ছেলে মর্গানকেই এই হাউসের উত্তরাধিকারী ঘোষণা করে দাও। এটা শুনে তার বাবা বলে, না ন্যাচ, তুমিই হবে ফ্রস্ট ফ্যামিলির নেক্সট উত্তরাধিকারী, আর তোমাকেই আমাদের লেগেসি ইনহেরিট করতে হবে। এইসব শুনে ন্যাচ ভাবছিল আমি বুঝতে পারছি না তারা এখানে এইসব কি বলছে। তখনই সেখানে তার বাবা বলে, শ্যাডো ম্যাজিক ইনভিটেশন অফ ডার্ক গার্ডেন। এটা বলার সাথে সাথেই সে উপর থেকে নিচে এসে পড়ে। তখন তার বাবা বলে, আমাদের ফ্যামিলি যুগ যুগ ধরেই নিজেদের লাইফ স্যাক্রিফাইস করে ডেভিলদের উপর স্টাডি করছে, আর আমাদের ফ্যামিলির মধ্যে তুমি সেই ম্যাজিক আর সোল ইনহেরিট করেছো। তখন ন্যাচ বলে, সেই টেরিফাইং বিউটিফুল আননোন টেম্পটেশনের সামনে আমার পুরো বডি কেঁপে উঠেছিল। সেই সময় আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু সেই সময় আমার ভেতর আননোন এক্সাইটমেন্ট ভরে উঠেছিল। এরই সাথে আমি এই জিনিসটা বুঝতে পেরেছিলাম যে আমি সেই পার্সন যে ফ্রস্ট ফ্যামিলির জন্য পারফেক্ট, আর মর্গান তো শুধু আমাদের ফ্যামিলির একটা ভেট ছিল। আর অন্যদিকে ম্যাজিক নাইটের মধ্যে মর্গান আর ইয়ামি ডার্ক আর লাইটের একটা কম্বিনেশন হয়ে গিয়েছিল। আর সেই সময় আমি আমার পুরো টাইম ডেভিল আর ডার্কনেসের স্টাডির মধ্যেই বিলীন করে দিয়েছিলাম, আর সেখানে আমি আমার ট্যালেন্ট দেখিয়েছিলাম। এরপর একদিন তার বাবা তার কাছে এসে বলে, তুমি এত দ্রুতই 4টা ডেভিলের সাথে কন্ট্যাক্ট করে ফেলেছো, আর তাদের পাওয়ারের উপরও মাস্টারি করে ফেলেছো। সত্যি তুমি তো আমাদের ফ্যামিলির জিনিয়াস। এইসব বলেই তার বাবা তাকে একটা ব্রেসলেট দেয় আর বলে, আমার মনে হয় তুমি এখন তৈরি হয়ে গেছো সেই ডেভিলদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। আন্ডারওয়ার্ল্ডের মধ্যে 3টা ডেভিল রাজ করে, প্রথম গ্র্যাভিটি, দ্বিতীয় টাইম আর তৃতীয় স্পেস। তাদের মধ্যে যে আমাদেরকে সাপোর্ট করে সে সুপ্রিম ডেভিল লুসিফার। এইসব শুনে ন্যাচ বলে, ইন্টারেস্টিং। তখনই তাদেরকে বাধা দেওয়ার জন্য সেখানে মর্গান চলে আসে আর বলে, মম ড্যাড, ফরবিডেন ম্যাজিক একটা ক্রাইম, আর আমি একটা ম্যাজিক নাইট হিসেবে এরকম একটা ক্রাইমকে ইগনোর করতে পারবো না, আর এমনিতেও এটা অনেক বেশি ডেঞ্জারাস। এইসব শুনে ন্যাচ বলে, ডেঞ্জারাস, আমার তো এটাই ভালো লাগে, সুপ্রিম ডেভিল, আই লাইক দ্য সামন। এটা বলেই সে সেখানে ডিমন সামন রিচুয়াল শুরু করে দেয়, আর এর কিছুক্ষণের মধ্যেই সেখানে লুসিফার সামন হয়ে যায়। সেখানে ন্যাচ লুসিফারের এরকম টেরিফাইং পাওয়ার দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর এরই সাথে সে ভাবছিল তার পাওয়ার তো অন্য কোনো লেভেলের।
রিচুয়ালের মধ্যে তো ডেভিলদের পাওয়ার সাপ্রেস করে দেওয়া হয়, কিন্তু তার সাথে এরকমটা কেন হচ্ছে না? তখন সেখানে লুসিফার তার বাবা মায়ের উপর অ্যাটাক করে দেয়। এই জিনিসটা দেখে ন্যাচ আরো অনেক বেশি ভয় পেয়ে যায়, আর এরই সাথে সে ভাবছিল যে তাকে সামন করেছে তাকে ছাড়া সে বাকিদের উপর অ্যাটাক করছে। আর এখানে তো আমি আমার বডিও মুভ করাতে পারছি না, তাহলে এটাই সুপ্রিম ডেভিলের পাওয়ার, যার সাথে কারো কখনো পাঙ্গা নেওয়া উচিত না। তখনই সেখানে মর্গান চলে আসে, আর সে সেই রিচুয়াল বন্ধ করার চেষ্টা করে। এই জিনিসটা দেখে ন্যাচ তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে সেখানে তার বডি মুভ করাতে পারছিল না, যার জন্য সে সেখানে আর কিছুই করতে পারছিল না। তখন সে ভাবছিল সে কি এখানে এই ব্রেসলেটটা ভেঙে এই রিচুয়াল বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু যদি থার্ড পার্টি ইন্টারফেয়ার করে তাহলে এই রিচুয়ালের রিস্ক অনেক বেশি বেড়ে যায়। তখনই আমরা দেখতে পারি মর্গান সেই ব্রেসলেটটা ভেঙে ফেলেছে। তখন মর্গানের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, আর এরই সাথে সে বলে, আমি এটা জানতাম যে আমার ফ্যামিলি ফরবিডেন স্পেল ইউজ করে, কিন্তু আমি এই জিনিসটা ম্যাজিক নাইটের কাউকে বলিনি। আর এরই সাথে সে তার স্বপ্নের কথা বলে যে আমি তোমার পাশেই দাঁড়াতে চেয়েছিলাম আর এই কিংডমকে প্রোটেক্ট করতে চেয়েছিলাম। এটা বলতে বলতেই মর্গান সেখানেই মরে যায়। এই জিনিসটা দেখে ন্যাচ অনেক বেশি স্যাড হয়ে যায়, কারণ এখানে মর্গানের মৃত্যু শুধু তার জন্যই হয়েছে। তখন সে সেখানে কাঁদতে কাঁদতে বলে, সত্যি আমি আমার ভাইকে অনেক ভালোবাসি, এখানে আমার ভাইয়ের কোনো দোষ ছিল না, সব দোষ আমার ছিল। তখনই সে এক আওয়াজ শুনতে পায় যে বলছে, এখানে চিল্লাচিল্লি করা বন্ধ করো, কারণ তুমি যেটা চেয়েছিলে তুমি সেটাই করেছো, আর এখন যখন তুমি একটা প্রবলেমে পড়ে গিয়েছো তখন হঠাৎ করে তোমার গডের উপর বিলিভ বেড়ে গেছে। সত্যি তুমি তো একটা ইডিয়েট। আর এই আওয়াজ সেই দুই ডেভিলের ছিল। তখন সেখানে ন্যাচ বলে, আমি আমাকে কখনোই ক্ষমা করতে পারবো না, আর আমি এখানেই তোমাদেরকে মেরে ফেলবো, যাতে করে তোমরা আর কোনো ভালো মানুষকে মারতে না পারো। আর এরকমটা করার জন্য আমি এখানে আমার লিমিট সারপাস করব। আর এরই সাথে সে ভাবছিল এতে কোনো কিছুই যায় আসে না, যে এখানে কি আমি তাদের বিরুদ্ধে জিততে পারবো নাকি মরে যাব। এই পুরো মিশনকেই আমি লিড করছি, তাই আমি ততক্ষণ পর্যন্ত মরতে পারবো না যতক্ষণ পর্যন্ত এই মিশন সাকসেস হয়ে না যায়। আর এরকমটা করার জন্য প্রথমে আমাকে এই হাই লেভেল ডেভিলের সাথে কিছু না কিছু করতেই হবে, কারণ আমি যতগুলো ডেভিলের সাথে কন্ট্যাক্ট করেছি তারা সবাই মিড র্যাঙ্কের ডেভিল, তারা এই হাই লেভেল ডেভিলকে টাচও করতে পারবে না, তাই আমি আমার লিমিট সম্পর্কে ভালো করেই জানি। তখনই আমরা আবার ন্যাচের পাস্ট দেখতে পাই, যেখানে সে তার ভাইয়ের গ্রেভইয়ার্ডের সামনে বসে কাঁদছে। তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামি চলে আসে আর বলে, কোনো না কোনো দিন আমি আমার নিজের একটা টিম বানাবো, আর আমি সেই টিমের ক্যাপ্টেন হব, আর তুমি সেই টিমের ভাইস ক্যাপ্টেন হয়ে যেও, এরপর আমরা একসাথে আবার মজা করব। এটা বলেই তিনি সেখান থেকে চলে যেতে শুরু করে। তখনই ন্যাচ বলে, এতে কোনো কিছুই যায় আসে না, কারণ আমি কখনোই আমাকে ক্ষমা করতে পারবো না, আর আমি কখনো মর্গানের মতো হতে পারবো না, আর আমি তার মতো হতেও চাই না, কিন্তু আমি আমার ডার্কনেসের সাথে সেই ডার্কনেসের সাথে ফাইট করব যতদিন পর্যন্ত আমি মরে না যাই। আর প্রেজেন্টে সে বলে, এখন আমার গ্যাম্বেলে আমাকে সাহায্য করো, লুমেডে আর ওয়ালগনা। তখন তার দুই ডেভিল বলে, হ্যাঁ আমরা নিশ্চয়ই তোমার সাহায্য করব, কারণ তুমি আমাদেরকে সেই জিনিসগুলো দেখিয়েছো যেই জিনিসগুলো আমরা আন্ডারওয়ার্ল্ডে থেকে কখনোই দেখতে পারতাম না, আর আমরা তোমার উপর বিলিভ করি। এটা বলার সাথে সাথেই সেখানে ন্যাচ ডেভিল ইউনিয়ন মোড গ্যালাস এক্স ফিলিসে ট্রান্সফর্ম হয়ে যায় আর বলে, আই সারপাস মাই লিমিট। এই জিনিসটা দেখে সেই দুই ডেভিলও অনেক বেশি শক হয়ে যায় আর বলে, এটা কি করে হলো, তার ম্যাজিক তো হঠাৎ করে অনেক বেশি বেড়ে গেছে। আর এরই সাথে ন্যাচ তাদের উপর শ্যাডো ম্যাজিক মনুমেন্ট অফ অ্যাটনমেন্টের সাহায্যে অ্যাটাক করে দেয় আর বলে, এখানে আমি আমার লাইফের স্যাক্রিফাইস দিয়ে তোমাদেরকে এরকম একটা প্লেসে সিল করে দেব যেখানে কোনো লাইফ, লাইট আর ডেথ কোনো কিছুই নেই। এইসব শুনে সেই দুই ডেভিল সেখানে কিছু স্পেল কাস্ট করে আর এরই সাথে চারদিকে অ্যাটাক করতে শুরু করে দেয়। আর সেই অ্যাটাকের জন্য ন্যাচের স্পেলও সেখানেই ডিস্ট্রয় হয়ে যায়। সেই অ্যাটাকে ন্যাচও অনেক বেশি ইনজার্ড হয়ে যায়। আর এরই সাথে সে ভাবছিল, এটা তো ইম্পসিবল, তারা এখানে এত সহজেই আমার স্পেলকে ব্রেক করে ফেলেছে। তাদের কাছে আইস আর ফায়ার ম্যাজিক আছে, যেটা যে কোনো কিছুকেই জ্বালাতে পারে আর জমাতে পারে, সেটা লাইফ, লাইট আর শ্যাডো যে কোনো কিছুই হতে পারে। নিশ্চয়ই এরই জন্য আমার স্পেল তাদের সামনে টিকতে পারেনি। তখন সেখান থেকে ন্যাচ বের হওয়ার ট্রাই করে, কিন্তু এবার তারাই ন্যাচকে ক্যাপচার করে ফেলেছে। সেখানে ন্যাচের এরকম স্ট্রাগল দেখে তারা সেখানে জোরে জোরে হাসতে শুরু করে আর বলে, ভালো, অনেক ভালো। পেইন আর হারার একটা শব্দ, যেটা একটা ক্লান্ত হিউম্যানের গলা দিয়ে বের হচ্ছে, সেই আওয়াজ শুনতে সত্যি অনেক ভালো লাগে।
তাই আমরা এই শব্দ তোমার মৃত্যু আগ পর্যন্ত শুনতে চাই। তখন সেখানে ন্যাচ জোরে জোরে কাঁদতে কাঁদতে বলে, শুরু থেকেই আমি তাদের সামনে কিছুই ছিলাম না, তারা শুধু এখানে আমার সাথে খেলছিল। তখনই সেই ডেভিলগুলো বলে, দেখো সে মরতে চলেছে, তাই আমরা তাকে এখানেই মেরে ফেলবো। এটা বলেই ফায়ার ডেভিল তাকে মারার জন্য তার দিকে হাত বাড়ায় আর বলে, তাহলে শোনাও তুমি আমাদেরকে তোমার মৃত্যুর আগের চিৎকার। তখনই সেখানে অনেক স্পিডে আস্থা চলে আসে, আর এরই সাথে সে এই সময় তার ডেভিল ইউনিয়ন মোডে ছিল। তখনই আস্থা ডেভিলের সেই হাত কেটে ফেলে। এটা দেখে সেই ডেভিল বলে, সে এখানে এটা কি করে ফেললো। তখনই সেখানে আস্থা বলে, তোমরা এখানে আমাদের ভাইস ক্যাপ্টেনের সাথে কি করতে চেয়েছিলে। তখনই ন্যাচ বলে, তোমার এখানে আসতে অনেক বেশি দেরি হয়ে গেছে, কিন্তু এখন এই জিনিসটা কোনো ম্যাটার করে না। এটা শুনে আস্থা ন্যাচের উপর থেকে সেই ডেভিলদের করা ম্যাজিক কেটে বলে, না, তুমি আমার জন্য ম্যাটার করো, কারণ আমি আজ তোমার জন্যই এত বেশি স্ট্রং হতে পেরেছি, তাই তুমি এখন আমাকে দেখো। তখন সেখানে ন্যাচ আস্থার ভেতর তার ভাইকে দেখতে পায়, আর এরই সাথে সে একটা স্মাইলের সাথে বলে, তোমাকে দেখে এক নতুন সকালের আশার আলোর মতো মনে হচ্ছে। তখনই সেখানে আস্থা একটু প্যানিক হয়ে বলে, আরে এখানেই তো আমাদের 1 মিনিট শেষ হয়ে গেল। আর অন্যদিকে সেই ডেভিল তার কাটা হাত দেখে বলে, আন্ডারওয়ার্ল্ডে কখনোই আমাদের সাথে এরকম হয়নি, সত্যি এটা তো অনেক বেশি ইন্টারেস্টিং। তখনই আমরা সেখানে লিবেকে দেখতে পাই, সে এক ইসমাইলের সাথে বলে, কে এই জিনিসটা ভেবেছিল যে এই ওয়ার্ল্ডের মধ্যে আমার তোমাদের সাথে দেখা হবে, লিলিথেন আর লিলিথ, 2 হাই র্যাঙ্কিং ডেভিল। তখনই সেই 2 ডেভিল আস্থার উপর একসাথে অ্যাটাক করে দেয়, কিন্তু সেখানে আস্থা তাদের অ্যাটাককে কেটে তাদের দিকেই এগোতে শুরু করে। তখনই তারা সেখানে এক ফায়ার টর্নেডো ক্রিয়েট করে ফেলে, আর যখনই আস্থা সেই ডেভিলের উপর অ্যাটাক করবে তখনই তারা তাদের ম্যাজিকের সাহায্যে নিজেদেরকে আশেপাশেই টেলিপোর্ট করতে শুরু করে, আর বলে, একটা হিউম্যান কখনোই আমাদেরকে হারাতে পারবে না। এটা বলেই তারা আস্থার উপর অ্যাটাকের বৃষ্টি শুরু করে দেয়। এটা দেখে আস্থা তার গ্রিমোরের ভেতর থেকে ডিমন ডিস্ট্রয়ার শট বের করে, আর এরই সাথে তার আরেক শটের ভেতর এন্টি ম্যাজিক জমা করতে শুরু করে। এইসব দেখে সেই 2 ডেভিল অনেক বেশি শক হয়ে যায়। তখনই আস্থা সেই শটের এক স্ল্যাশের সাথেই ফায়ার ডেভিলকে মধ্যখান থেকে 2 টুকরোতে কেটে ফেলে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আস্থা তার শটের সাহায্যে ফায়ার ডেভিলকে 2 টুকরোতে কেটে ফেলেছে। এই জিনিসটা দেখে সেই ডেভিল পুরোপুরি শক হয়ে যায়। তখনই সেই আইস ডেভিল তার আইসের সাহায্যে সেই ফায়ার ডেভিলকে জমিয়ে ফেলে আর বলে, এটা অনেক আফসোসের বিষয় যে সে তোমাকে আগে মেরে ফেলেছে, কিন্তু এরই জন্য এখন আমরা একসাথে খেলতে পারবো। এটা বলেই আইস ডেভিল সেই ফায়ার ডেভিলের সাথে মার্জ হতে শুরু করে, আর এই সব কিছুই সেখানে দাঁড়িয়ে আস্থাও দেখছিল। আর এর কিছুক্ষণের মধ্যেই সেই 2 ডেভিল কম্বাইন হয়ে যায়। এরই সাথে তারা এখন আইস আর ফায়ার দুটো অ্যাবিলিটি একসাথে ইউজ করতে পারবে। তখনই সেই ডেভিল বলে, এখন এখানে তোমাকে হান্ট করতে অনেক মজা হবে, আর আমরা তো এখানে আর তোমার চিৎকার শোনার জন্য অপেক্ষা করতে পারছি না। এখন তাদের পাওয়ার 1 আর 1 থেকে অনেক বেশি বেড়ে গেছে। এখন তো তাদেরকে দেখে মনে হচ্ছে তাদের পাওয়ার এখন আমাকে পুরোপুরি পাগল করে ফেলবে। তখনই সেখানে আস্থা বলে, যদিও এখানে তোমাদের পাওয়ার ইনক্রেডিবল, কিন্তু আমি ম্যাজিককেই ফিল করতে পারি না, যার জন্য আমি এই জিনিসটা বলতে পারছি না। এইসব শুনে সেই ডেভিল এক ইসমাইলের সাথে তাকে তাদের পাওয়ার শো করে। এটা দেখে আস্থা তাদের উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে সেই ডেভিল আকাশে উড়ে যায়, আর এরই সাথে আমরা ট্রি অফ ক্যালিপথের শিকড় দেখতে পাই। তখনই সেই ডেভিল একটা অ্যাটাক ক্রিয়েট করে ফেলে আর বলে, তাহলে চলো এখন আমি তোমাকে আমাদের ম্যাজিক দেখাচ্ছি। তখন আমরা দেখতে পারি তারা পুরো কিংডমের থেকেও বড় একটা অ্যাটাক ক্রিয়েট করে ফেলেছে, আর এত বড় এক অ্যাটাক দেখে কিংডমের যতগুলো মানুষ ছিল তারা সবাই অনেক বেশি শক হয়ে যায়। তখন সেই ডেভিল বলে, আমার মনে হয় তুমি কোনো না কোনোভাবে এই অ্যাটাক থেকে নিজেকে সার্ভাইভ করে ফেলবে, কিন্তু এই কিংডমের মধ্যে যত মানুষ আছে তারা এই অ্যাটাক থেকে নিজেকে বাঁচাতে পারবে না, আর এই রকম ফিলিংস তোমাদের মতো হিউম্যানদেরকে অনেক বেশি হার্ট করে। এইসব বলেই সেই ডেভিল অ্যাটাক করে দেয়। তখন সেই অ্যাটাকের নিচে আস্থা দাঁড়িয়েছিল, আর এরই সাথে সে ভাবছিল, হ্যাঁ এই অ্যাটাক অনেক বড়, কিন্তু আমিও এখানে আমার শটের সাইজকে অনেক বেশি বড় বানাতে পারি। এটা বলেই সে তার ফার্স্ট শটকে ধীরে ধীরে অনেক বেশি বড় বানিয়ে ফেলে, আর এরই সাথে সেই অ্যাটাকের উপর হিট করে, আর এরই সাথে সে সেখানে তার ফুল পাওয়ার ইউজ করে সেই অ্যাটাককে সেই ডেভিলের দিকেই রিফ্লেক্ট করে দেয়। তখনই আমরা সেখানে মেগমা আর জোরাকে দেখতে পাই, আর এরই সাথে আমরা দেখতে পারি সেই ডেভিল এই কিংডমের উপর যেই অ্যাটাকটা করেছিল সেই অ্যাটাকটা তাদের দিকেই আসছে, আর এরই সাথে তারা তাদের করা অ্যাটাকের ভেতর ঢুকে যায়। তখনই আমরা আস্থার চেস্টে 5টা মার্ক দেখতে পাই, আর এই মার্ক
তার 5 মিনিটের টাইম লিমিটকেই শো করে। তখনই সেখানে আস্থা তার সেকেন্ড শট বের করে সেই ডেভিলের করা অ্যাটাকের উপরই অনেকগুলো স্ল্যাশ মারে, যার জন্য সেই অ্যাটাক পুরোপুরি কেটে যায়। আর এরই সাথে আস্থা সেই অ্যাটাকের ভেতরেই সেই ডেভিলকে দেখতে পায়। তখনই সে তার ডিমান্ড ডিস্ট্রয়ার শট বের করে সেই ডেভিলদের উপর অ্যাটাক করার জন্য এগোতে শুরু করে। তখন সেই ডেভিল আস্থাকে দেখে ভাবছিল আসলে এই ছেলেটা কে। আর সেখানে লিবে সেই ডেভিলকে দেখে ভাবছিল আমি আন্ডারওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি উইক ডেভিল ছিলাম, আর আমি কখনোই তাদের সাথে মোকাবেলা করার কথা ভাবতেও পারতাম না। তাই ধন্যবাদ তোমাকে আস্থা, কারণ তুমি আমাকে বুঝেছো আর আমাকে সাহায্য করেছো, যার জন্য আমি এখন এই সুপ্রিম ডেভিলদের সাথেও ফাইট করতে পারবো। তখনই সেখানে আস্থা সেই ডেভিলদের অনেক কাছে চলে আসে। তখন সেখানে ডেভিল আস্থাকে দেখে ভাবছিল সে কে। তার উপর আমার অ্যাটাক কোনো কাজই করে না, কিন্তু তার অ্যাটাক আমার উপর কাজ করে। আমার এই পুরো লাইফ শুধু মজা করার জন্য, কিন্তু এখন আমি আর এই জিনিসটাতে মজা পাচ্ছি না। এটা আবার কেমন ফিলিংস? আমি আগে কখনোই এরকম কিছু ফিল করিনি। এইসব শুনে লিবে বলে আমি জানি তোমার জন্য এই ফিলিংস একেবারেই নতুন, আর তোমাকে কখনো এই জিনিসটা জানতেও হবে না যে এটা কেমন ফিলিংস। আর এই ফিলিংস সম্পর্কে তোমাদের জানার কোনো প্রয়োজনও ছিল না, কারণ তোমরা আন্ডারওয়ার্ল্ডের ফার্স্ট লেভেলের সব থেকে হাই র্যাঙ্কের ডেভিল ছিলে। আর এরই জন্য সেখানের কেউ তোমাদের জন্য ডেঞ্জার ছিল না। এই জন্য তোমরা এই জিনিসটা কখনোই বুঝতে পারোনি। জেনে রাখো এই ফিলিংসকেই ফেয়ার বলে। এই ফেয়ার শব্দ শোনার সাথে সাথেই সেই ডেভিলদের সিস্টেম পুরোপুরি হ্যাং হয়ে যায়। তখনই তাদের আস্থার বলা সেই কথা মনে পড়ে যে সে বলেছিল 5 মিনিটের মধ্যে 1 মিনিট শেষ হয়ে গেছে। এটা মনে পড়ার সাথে সাথেই সে সেখান থেকে পালাতে শুরু করে আর বলে সে তার এই ডেভিল ফর্ম বেশিক্ষণ পর্যন্ত মেনটেন করে রাখতে পারবে না, আর যদি এরকমটাই হয়ে থাকে তাহলে আমি এখানে জিততে পারবো। তখন আস্থাও তার ফুল স্পিডে তাকে ফলো করতে শুরু করে আর বলে এখন তুমি কোথায় পালাচ্ছ। এটা বলেই সে তার উপর অনেকগুলো অ্যান্টি ম্যাজিকের স্ল্যাশ করে দেয়, কিন্তু সেই ডেভিল অনেক বেশি ফাস্ট ছিল, যার জন্য সে আস্থার সবগুলো অ্যাটাক ডজ করে ফেলে। এইসব দেখে আস্থা বলে সত্যি তার স্পিড তো অনেক বেশি। তখনই সেই ডেভিল হাসতে হাসতে বলে আমি কসম খেয়ে বলছি আমি এখানে তোমাকে আর তোমার যত ফ্রেন্ড আছে তাদের সবাইকে মেরে এখানে রক্ত বন্যা বইয়ে দেব। তখনই সেখানে ন্যাস চলে আসে আর এরই সাথে সে তার ডেভিল হ্যান্ডের সাহায্যে সেই ডেভিলকে ক্যাপচার করে ফেলে আর বলে আমি তোমাকে এরকম কিছুই করতে দেব না। আমি নিশ্চিত যে এখানে আমি আমার পাওয়ারের সাহায্যে তোমাকে কিছু মোমেন্টের জন্য তো ব্লক করতেই পারবো। সুপ্রিম ডেভিল, তোমার কাছে ইনহ্যান্স ম্যাজিক পাওয়ার আছে, এরপরেও তুমি এখানে যেই ছেলেকে দেখে ভয় পালাচ্ছ তার কাছে কোনো ম্যাজিক পাওয়ারই নেই। তখনই সেখানে আস্থা চলে আসে আর বলে তুমি তোমার গন্ধ হাত এই ওয়ার্ল্ড থেকে দূরে রাখো। এটা বলেই আস্থা তার উপর তার ফাইনাল স্ল্যাশ করে দেয়, যার জন্য সেই ডেভিল মধ্যখান থেকে 2 টুকরোতে কেটে যায়। আর এরই সাথে সে অনেক বেশি শক হয়ে যায়। তখনই আস্থার টাইম লিমিটও পূরণ হয়ে যায় আর এরই সাথে তারা আলাদা হয়ে যায়। তখনই তারা নিচে পড়তে পড়তেই একে অপরকে চেয়ার্স করে, কারণ তারা এখানে এক হাই র্যাঙ্ক ডেভিলকে হারিয়ে দিয়েছে। তখন আমরা সেই ডেভিলকে দেখতে পাই সে সেখানে শুধু জোরে জোরে চিল্লাচ্ছিল, আর কিছুক্ষণের মধ্যেই সেই ডেভিল সেখান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। আর এই সিনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।